হইছে, নিজের চাপাটা এবার বন্ধ করুন মিস মেঘলা। যা, এবার আমার পাশের রুমটা ইরার জন্য খুলে দে আর পরিষ্কার করে দে। আমি কেন করব? তুই ইরার কাজের মেয়ে, তাই। দেখ মেঘলা, এমনিতেই অনেক মার খেয়েছিস, আর মারতে চাচ্ছি না, তাই মুখে মুখে কথা বলাটা এবার ছেড়ে দে। বলেই আকাশ মেঘলাকে টেনে নিয়ে গেল, তারপর কাজ করতে জোর করলো। ইরার ঘরটা একদম আকাশের পাশের রুম, আর মেঘলার রুমের মুখোমুখি। এই ঘরে দরজা খোলা থাকলে মেঘলার ঘর থেকে সব দেখা যাবে। মেঘলার ঘর গোছানো শেষ হতে না হতে আকাশ বলল, জাগিয়ে আমাদের জন্য রান্না কর। আমি কি রান্না করি নাকি? তাহলে আজ আমি কেন রান্না করব? আকাশ মেঘলাকে থাপ্পড় মেরে বলল, মুখে মুখে কথা বলতে বারণ করেছি না? যা বলছি রান্না কর। একটু এদিক থেকে ওদিক হলে তোকে আমি পাগলাগারোতে পাঠাবো। মেঘলা গালে হাত দিয়ে মনে মনে আকাশকে বকা দিতে দিতে রান্নাঘরে গিয়ে রান্না শেষ করে আকাশ আর ইরাকে খেতে দিল। আকাশ ইরার হাত ধরে নিয়ে নিচে নামছে। আকাশ আর ইরাকে পাশাপাশি দেখে মেঘলার মুখের হাসি মিলিয়ে গেল, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আমি তো আকাশকে ভালোবাসি না, তাহলে কেন হীরাপুকে আকাশের পাশে মানতে পারছি না? বুকের বাম পাশে কেন চিনচিন ব্যথা অনুভব করছি আমি? আকাশ এসে বলল, মেঘলা খাবার দে। মেঘলা 2টা প্লেট খাবার দিচ্ছে দেখে ইরা বলল, আরে মেঘলা, 2 প্লেটে খাবার দিচ্ছ কেন? আমরা তো 1 প্লেটে খাবো। আকাশ আমায় খাইয়ে দেবে, তাই না বেবি? কি আজব ঘটনা! তোমার হাতে কি মরিচা ধরেছে নাকি? ভাইয়ার হাতে কেন খাইয়ে দেয়া লাগবে? ওই ইরা, তোর ভাবি হতে চলেছে, এসব কি ভাষায় কথা বলছিস? ভদ্রভাবে কথা বল। আর হ্যাঁ, আমি খাইয়ে দিব, তাতে তোর কিসের প্রবলেম? তুই কথা বলছিস কেন? বল মেঘলা, বল প্লিজ। বলে দে মেঘলা, তুই আমায় ভালোবাসিস, তাই তুই চাস না আমি ওকে খাওয়াই। বল মেঘলা, প্লিজ বল। প্রবলেমটা তো আমারই, আপনার নয়, তাই আমি কথা বলছি। যখন সবাই বলবে মেঘলার ভাই একটা প্রতিবন্ধীকে বিয়ে করছে, আমার ভাবি একটা প্রতিবন্ধী, শুনতে তখন কেমন লাগবে? মেঘলা সত্যিটা বলল না জন্য আকাশের খুব রাগ হলো। ধমক দিয়ে মেঘলাকে চুপ করিয়ে দিল। তারপর মেঘলার ওপর রাগ করে ইরাকে খাইয়ে দিতে শুরু করলো। এসব ন্যাকামি মেঘলার সহ্য হলো না, তাই সেখান থেকে চলে গেল। খুব খারাপ লেগেছে, তাই না? মুখটা দেখেই বোঝা যাচ্ছে। ইচ্ছে করছে একটু যদি আদর করে দিতে পারতাম, কিন্তু আদর করতে গেলে তো হাজারটা বাজে কথা শোনাবি। তুই এভাবে কেন বদলে গেলি মেঘলা? আকাশ খাওয়া শেষ করে গিয়ে সোফায় বসল। তখন ইরা একটা কাগজ নিয়ে এসে বলল, বেবি, জানোই তো বাবার অনেক ব্যাংকে লোন হয়ে গেছে। তুমি প্লিজ বিলটা পে করে দাও। ইরার কথা শুনে মেঘলা এগিয়ে আসলো। আকাশ মেঘলার দিকে একবার তাকিয়ে ইরাকে জিজ্ঞেস করলো, কত টাকার বিল? খুব বেশি না, এই জাস্ট 10 লাখের মতো। ঠিক আছে, পেন দাও, সাইন করে দিচ্ছি। বলে দিও আমার চেম্বারে এসে যেন নিয়ে যায়। আকাশ কি পাগল হয়ে গেছে? এই মেয়ে কি পরিমাণ লোভী সেটাকে বুঝতে পারছে না? আকাশ সাইন করে ফেললো। ইরা যাও, রেডি হয়ে নাও, আমরা ঘুরতে যাব। ওয়াও, থ্যাঙ্কস বেবি। আকাশ মেঘলার দিকে তাকিয়ে বলল, এই তুইও যা, রেডি হয়ে আয়। তুইও যাবি আমাদের সাথে, কথা বাড়াবি তো মাইর খাবি। ভাবিস না ঘুরতে নিয়ে যাচ্ছি, তোকে ইরার কাজ করার জন্য নিয়ে যাচ্ছি। মেঘলা বাধ্য হয়েই রেডি হয়ে নিল। আকাশ আর ইরার সামনে বসেছে আর মেঘলা পেছনে। আকাশ মেঘলাকে দেখিয়ে দেখিয়ে ইরার কেয়ার করছে, হাত ধরে গাড়িতে তুলেছে, সিট বেল্ট লাগিয়ে দিয়েছে। মেঘলা ইচ্ছে করেই সিট বেল্ট পরল না। আকাশ মেঘলার কাহিনী ভালো না লাগলেও কেয়ার করবে, বসে বসে দেখছে আর গাল ফোলাচ্ছে। অভিমানের পাহাড় বানাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে আকাশ এটা দেখে খুব মজা পাচ্ছে, কারণ মেঘলাকে সে কষ্ট দিতে চায়। গাড়ি চলছে, আকাশ আর ইরা গল্প করতে করতে যাচ্ছে। কিছুক্ষণ পর আকাশ গ্লাসে চোখ রেখে দেখে যাকে জ্বালানোর জন্য সে ইরার সাথে হাজার রোমান্টিক কথা বলছে, সে সব কিছু না শুনে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। দেখে আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। সে জোরে গাড়ির ব্রেক চাপল। মেঘলা হুড়হুড় করে পড়ে গিয়ে সামনের সিটে ধাক্কা খেল। সাথে সাথে কপাল কেটে রক্ত বের হতে শুরু করলো। মেঘলার ঘুমও ভেঙে গেল। আকাশ মেঘলাকে জাগানোর জন্য একটা ঝাঁকি দিতে চেয়েছিল, কিন্তু মেঘলা যে সিট বেল্ট পরেনি সেটা আকাশ খেয়াল করেনি, তাই এমনটা হলো। আকাশ ধমক দিয়ে বলল, ঠিক করে বসতে পারিস না? দেখ তো কি অবস্থা করেছিস। আকাশ গাড়ি থামিয়ে মেঘলাকে বাইরে এনে কপালে পানি দিতে লাগলো। জন্ম থেকেই যার কপাল পোড়া, এই পানি থেকেই সেই আগুন নিভবে আকাশ? তুই কি কিছু বললি মেঘলা? কই না তো, কিছু না, কিছু বলিনি, চলুন যাই। খুব ইচ্ছে করছে একটু জড়িয়ে ধরতে। তুই কি বুঝিস না আমি তোকে কষ্ট দিতে চাই না? কেন এভাবে সরে গেলি মেঘলা? তুই চাইলেই তো সুখের একটা জীবন হতে পারতো আমাদের। মেঘলা গিয়ে গাড়িতে বসলো। আকাশ আর ইরার সাথে কোনো কথা বললো না। দেখতে দেখতে তারা মেলায় পৌঁছে গেল। আকাশ ইরাকে একটু দূরে নিয়ে গিয়ে বলল,
মেঘলাকে একটু ভয় দেখাই? ইরা খুশিতেই অনুমতি দিল। তাহলে তুমি এখানেই থাকো, মেলায় সব ঘুরে ঘুরে দেখো, আমি একটু আসছি। এই মেঘলা চল। কোথায় যাব? রাইডে চড়বি? ইরাপও যাবে না? না, তুই আর আমি যাব বলে আকাশ মেঘলাকে নিয়ে রাইডে চড়ে বসলো। মেঘলা জানতো না এখানে কি হতে চলেছে। রাইড চলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই চারিদিকে অন্ধকার হয়ে গেল। রাইড একটা টানেলে ঢুকলো। এটা কেমন রাইড? বলতে না বলতেই আবছা আলোতে কিছু অদ্ভুত চেহারার আবির্ভাব হলো, যা দেখে মেঘলা চেঁচিয়ে উঠলো। তার মানে আমরা ভূতের ট্রেনে চড়েছি? আকাশ হাসতে হাসতে বলল, এই আপনি জানেন না আমি এইসব ভয় পাই, তাও কেন? আমি নামবো, প্লিজ আমাকে নামিয়ে দিন। এখানে তুই চেঁচালেও কেউ তোর কথা শুনতে পাবে না, তাই যতক্ষণ না রাইড শেষ হচ্ছে চুপচাপ বসে থাক, কিছুই হবে না। চারিদিকে আবছা আলো, ভয়ানক শব্দ, তার সাথে ভয়ঙ্কর সব মূর্তি। তার মাঝখান দিয়ে ট্রেন চলছে। মেঘলা ভয়ে আকাশকে জড়িয়ে ধরেছে। এটাই তো চাইছিলাম। ভালোভাবে বললে তো জড়িয়ে ধরবি না। সময় কত ভয়ানক, আজ তোকে জড়িয়ে ধরার জন্যেও অজুহাত খুঁজতে হয়। মেঘলা চোখ বন্ধ করে আকাশকে জড়িয়ে ধরে দোয়া করছে তাড়াতাড়ি যেন রাইডের সময় পার হয়। কিন্তু হঠাৎ করেই রাইড চলা বন্ধ হয়ে গেল। মেঘলা খেয়াল করে দেখলো রাইডের সামনে পেছনে আর কেউ নেই, শুধু সে আর আকাশই। মেঘলা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এখানে আর কেউ নেই কেন? আর এই রাইড চলা বন্ধ হলো কেন? আমরা বের হব না? হয়তো কোনো সমস্যা হয়েছে, ঠিক হলে বের হব। কি বলছেন এইসব? এখন যদি ওই ভূতগুলি উল্টাপাল্টা কিছু করে? বোকা কোথাকার, এগুলি মানুষ, ভূত নয়, শুধু মুখোশ পড়েছে। সে যাই হোক, তাড়াতাড়ি এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করুন, ভয় লাগছে আমার। আকাশ মেঘলাকে জড়িয়ে ধরে বলল। চোখ বন্ধ করে থাক, ভয় করবে না। মেঘলাও আকাশকে আশ্রয়ে পৃষ্ঠে পেঁচিয়ে ধরে রেখেছে। বেশ কিছুক্ষণ পর আকাশ আর মেঘলা বের হয়ে আসলো। আসতেই ইরা আকাশের ওপর খবরদারি শুরু করে দিল। এটা কেমন রাইড যেখানে অন্য কেউ চড়তে পারবে না? শুধু তোমরা দুজন চড়েছ, বাকি সব সিট খালি। তার মধ্যে ভিতরে এত সময় নিয়ে কি করেছিলে তোমরা? আজব, আমি অন্য কারোর সাথে রাইডে কেন চড়বো? আকাশ চৌধুরীর একটা স্ট্যাটাস আছে, ওকে? আর রাইডে কোনো গন্ডগোল হলে আমাদের কি করার আছে? কিন্তু তুমি আমার কাছে কৈফিয়ত চাওয়ার কে? আকাশ শোনো, তোমাদের মধ্যে যদি কিছু থাকে তাহলে এখনই বলে দাও। আমাকে নিয়ে তোমরা আর খেলতে পারো না। বিয়ের আগে এসে হুট করে বলবে বিয়ে করবে না, সেটা তো হতে পারে না, তাই না? আমারও তো মান সম্মান আছে নাকি? আমাদের মধ্যে কিছুই নেই আপু, তুমি চিন্তা করো না। আর এমন কিছু হবেও না, আমি প্রতিজ্ঞা করে বলছি। এমন কিছু হতে আমি দিব না। আর আমি ওনাকে একদমই পছন্দ করি না, তাহলে বিয়ে কেন করব? মেঘলার প্রতিটি কথা আকাশের মনে তীরের মতো আঘাত করছে। মেঘলার প্রতিজ্ঞার কথা শুনে মেঘলাকে নিজের করে পাওয়ার সব আকাশ ছেড়ে দিল। মিথ্যা আমি বলতে পারি না, আর ছলনা করার ইচ্ছা আমার নেই। যা বলার সরাসরি বলি। আমি মেঘলাকে ভালোবাসি, নিজের চেয়েও বেশি ভালোবাসি। মেঘলা একবার বললে আমি শুধু বিয়ে কেন, হাসতে হাসতে নিজেকেও শেষ করে দিতে পারি। আকাশ মেঘলার সামনে হাঁটু গেড়ে বসে বলল, জীবনের শেষবার তোকে জিজ্ঞেস করছি, তুই কি আমার হবি? দেখ মেঘলা, আমি সবার সামনে 2 হাত বাড়িয়ে তোর কাছে ভিক্ষা চাইছি। তুই আমাকে ফিরিয়ে দিস না প্লিজ মেঘলা, আমার উপর দয়া কর। আকাশের চোখ থেকে পানি পড়ছে। আকাশ ঠিক মতো কথা বলতে পারছে না, কথা জড়িয়ে যাচ্ছে। সবাই মিলে আকাশের দিকে তাকিয়ে আছে। এত কিছুর পরেও মেঘলার মন গড়ল না। সে নির্দয় মতো বলল, আমি একটু আগেই প্রতিজ্ঞা করেছি, আমি আর কখনো আপনার জীবনে ফিরবো না। তাই শুধু শুধু সিন ক্রিয়েট করবেন না, উঠুন। আকাশ চোখ মুছে উঠে দাঁড়িয়ে বলল, একবার ভুল করলে সুযোগ দেওয়া যায়, দ্বিতীয়বার ক্ষমা করা যায়, তৃতীয়বার অনুরোধ করা যায়। আমি আজ 3টা ধাপেই পেরিয়ে গেলাম। এবার তুই বুঝবি জীবন কি জিনিস। আজকের পর ভুলে যাব আমি মেঘলা নামের কাউকে চিনতাম। আমার ফ্যামিলি, আমার চরিত্র বা যে কোনো সন্দেহ, যে সমস্যায় থাক না কেন, তুই আমাকে বলতে পারতি। তুই আজ জীবনের সবচেয়ে বড় ভুলটা করলি, যার মাসুল সারা জীবন ধরে দিতে হবে। আমি সুখী হব মেঘলা, আর তুই সেটা চোখের সামনেই দেখবি। আমার কাছে তুই আজ মরে গেছিস। ইরা, আমি মেঘলাকে ভালোবাসতাম, কিন্তু আজ ওর প্রতিজ্ঞার কথা শুনে মনে হচ্ছে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছি। মেঘলা আজ আমার কাছে মরে গেছে। এরপর কি তুমি আমায় বিয়ে করবে? যদি আমার অতীত মেনে নিয়ে বিয়ে করতে পারো বলো, আর যদি না পারো
সেটাও বলো, কারণ আমি আগামী 7 দিনের মধ্যেই বিয়ে করব, সেটা তুমি হও বা অন্য কেউ। ইরা এসে আকাশকে জড়িয়ে ধরে বলল, তুমি যেমন মেঘলাকে ভালোবাসো, আমিও তেমন তোমায় ভালোবাসি। 2 বছর আগে থেকেই তোমায় নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছি। আজও তা কী করে ভেঙে দিই বলো? তোমার অতীতে যাই থাকুক, আমি তোমার সাথেই থাকতে চাই আকাশ। আকাশ মেঘলাকে কথাগুলো বলে ইরাকে বলল। চলো ইরা, আমার ভালো লাগছে না, আমরা এখন যাই। ইরাও আকাশের কথায় সায় দিয়ে বলল। চলো। আকাশ আর ইরা চলে যাচ্ছে। মেঘলা ওদের সাথে সাথে আসছিল, কিন্তু আকাশ থেমে গিয়ে বলল, তুই কোথায় যাচ্ছিস? বাসায় যাব না? হ্যাঁ যাবি, কিন্তু আমাদের সাথে না। নিজের ব্যবস্থা নিজে করে নে। বলে আকাশ ইরাকে নিয়ে হাঁটতে শুরু করলো। একটু এগিয়ে গিয়ে আবার ফিরে এসে বলল। মেঘলা, তোর ফোনটা দে তো। মেঘলা ফোনটা দিতেই আকাশ সেটা ভেঙে ফেলল। তারপর মেঘলার হাত থেকে রিংগুলি খুলতে খুলতে বলল, তোর মতো মেয়ে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। রিংগুলি খুলে নিয়ে পাশের একটা ডোবায় ফেলে দিল। মেঘলা কিছু বলতে চেয়েছিল, কিন্তু আকাশ না শুনেই হন হন করে হেঁটে চলে গেল। মেঘলা আকাশ আর ইরার যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আস্তে আস্তে মেঘলার দৃষ্টি সীমা পেরিয়ে চলে গেল আকাশ। নিজেকে খুব অসহায় লাগছে মেঘলার। তার কাছে কোনো টাকা নেই, বাসায় কিভাবে যাবে ভাবতে ভাবতে হাঁটছে মেঘলা। বাসা এখান থেকে 5 কিলোমিটার দূরে। হেঁটে যাওয়া অসম্ভব নয়, কিন্তু কষ্টকর। যতই কষ্টকর হোক, মেঘলার আর কোনো উপায় নেই, তাই হেঁটে হেঁটেই বাসায় যেতে লাগলো। একসময় বাসায় পৌঁছেও গেল। 3 ঘন্টা লেগেছে মেঘলার আসতে। শরীর অসম্ভব ক্লান্ত লাগছে, সে বাসায় ফিরেই নিজের ঘরে চলে গেল। বিছানায় গা মিশাতেই মেঘলার ইচ্ছে করছে ঘুমের রাজ্যে পাড়ি দিতে, কিন্তু তার হলো না। আকাশ এসে মেঘলার হাত ধরে টানতে লাগলো। মেঘলা তাকাতেই আকাশ তাকে টেনে নিয়ে গেল, নিয়ে ওয়াশরুমে ধাক্কা দিয়ে ফেললো আর অনেকগুলো কাপড় চোপড় দিয়ে বলল কেচে দিতে। রাত তখন 11টায়। মেঘলার আপত্তি করার কথা ছিল, কিন্তু সে একটা কথাও না বলে কাপড় ধুতে শুরু করলো। ঘরে বসে আকাশ আর ইরা নানান গল্প করছে। বিয়েতে কি করবে, এমনকি বাচ্চার নামও রেখে ফেলেছে। মেঘলা সব শুনতে পাচ্ছে। নিজের অজান্তেই জল জমছে মেঘলার চোখের কোণে। যে চোখের জলকে চোখের কোণেই লুকিয়ে রাখতে হয়, বাইরে গড়িয়ে পড়তে দেওয়া যায় না। বুক ফাটা কান্না যাকে বলে। ঘড়ির কাঁটা 12টার ঘর পার হওয়ার পর আকাশ ওয়াশরুমে গেল। সেখানে গিয়ে সে অবাক হয়ে গেল, কারণ মেঘলা কাপড় ধোয়া বাদ দিয়েছে। সেটা তাও মানার মতো ছিল, কিন্তু মেঘলা ওয়াশরুমে বসে দেয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছে দেখে আকাশ ভীষণ অবাক হলো। আকাশ সাথে সাথে এক বালতি পানি নিয়ে মেঘলার উপর ঢেলে দিল। মেঘলা ধরফরিয়ে উঠল। এখন এই ভেজা অবস্থাতেই তুই কাপড় ধুবি? এই প্রথম কাউকে দেখলাম যে কিনা ওয়াশরুমেও ঘুমাতে পারে। যত সব আজাইরা অভিনয়। বলে আকাশ চলে গেল। রুমে এসে আকাশ বসতেই তার মাথায় একটা চিন্তা এসে ভর করল। মেঘলার এই যখন তখন যেখানে সেখানে ঘুমিয়ে পড়াটা কি স্বাভাবিক, নাকি কোনো ঘাপলা আছে এর পিছনে? না এতটা হেঁটে এসেছে তাই মনে হয় ক্লান্ত ছিল, অথবা অভিনয় করে। মেঘলা ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে কাপড় ধুয়ে শেষ করলো। আকাশ মেঘলার আচরণে অবাক হচ্ছে, কারণ মেঘলা আকাশের সব কাজ বলার সাথে সাথেই করছে, কোনো আপত্তি করছে না, এমনকি কথা বলাও কমিয়ে দিয়েছে। মেঘলা সব কাজ করে রুমে যাচ্ছিল, তখনই ইরা এসে বলল, মেঘলা, তোমাকে বলছিলাম না দিন একদিন আমারও আসবে? দেখেছো, এসেছে। তোমার চোখের সামনে আকাশ আমার হবে, তুমি কিছুই করতে পারবে না। আমি নিজেই চাই আকাশ তোমার হোক। বলে একটু হেসে চলে গেল। মেঘলা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে মেঘলা সবার জন্য চা বানিয়ে নিয়ে গেল, কিন্তু তাতেও দুর্ভোগ হলো। আকাশ চা খাওয়ার বদলে মেঘলার উপর ছুঁড়ে মারল। মেঘলা এবারও কিছু বলল না। সকালে সবার খাওয়ার পর মেঘলা যখন খেতে বসবে, তখন আকাশ বলে বসলো মেঘলার খাওয়া বন্ধ, কেউ যেন তাকে খাবার না দেয়। মেঘলা এবার আর মানতে পারল না, বলে উঠল, আমি রাতেও কিছু খাইনি ভাইয়া, খুব খিদে পেয়েছে, অল্প কিছু খেতে দিন না প্লিজ। যদিও মেঘলা অনুরোধ করেছিল, কিন্তু কথাটা বলার সাথে সাথে আকাশ মেঘলাকে থাপ্পড় মারল। মেঘলা ছিটকে গিয়ে নিচে পড়ল। আকাশ মেঘলার গায়ে হাত দিয়ে অনুভব করলো মেঘলার গা গরম হয়ে আছে, জ্বর এসেছে হয়তো কাল ওইভাবে ভেজার জন্য। আকাশ তবুও বাইরে চলে গেল, কোনো রকম দয়া দেখালো না। এদিকে ইরা সারাদিন ধরে মেঘলাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে। রাত হয়ে গেছে, মেঘলার শরীর আর চলছে না। মেঘলা বসেছিল, আকাশ আর ইরাও ছিল।
হঠাৎ একটা পার্সেল আসলো, তাও মেঘলা নামে। মেঘলা অবাক হয়ে পার্সেল রিসিভ করল। প্যাকেট খুলে দেখলো তাতে একটা সুন্দর চকলেট কেক, যার ওপর লেখা আছে বেস্ট উইশ ফর মেঘলা। মেঘলা কেকটা দেখে খুব খুশি হয়েছিল, কারণ চকলেট কেক তার খুব পছন্দের। মনে মনে ভেবেছিল হয়তো আকাশ অর্ডার দিয়েছে, কিন্তু আকাশের কথা শুনে মেঘলার কেক খাওয়ার ইচ্ছা চলে গেল। বাহ, আজ তোর জন্মদিন নাকি মেঘলা? কই, আমরা তো জানতাম না। রাস্তায় ফেলে রাখা কান্নাকার জারদ সন্তান, তার আবার জন্মদিন? এই হাস্যকর কাজটা কে করলো বলতো? নিশ্চয়ই তোর কোনো নাগর, তাই না? মেঘলা উত্তর না দিয়ে কেকের প্যাকেটটা রেখে চলে যেতে চাইল, কিন্তু ইরা এসে বলল। ওয়াও, কি সুন্দর কেকটা। মেঘলা হেসে বলল। তুমি খাবে? ইরা ছুরি হাতে নিয়ে বলল অবশ্যই। ইরা যেই কাটতে যাবে, আকাশ এসে ইরার হাত ধরে ফেলল। কি হলো? কাজের মেয়ে থাকতে তুমি কাটবে কেন? ওই কেটে তোমাকে দিবে। তুমি কষ্ট করবে কেন বেবি? ইরা মেঘলার হাতে ছুরি হাতে দিয়ে বলল কেটে দাও। মেঘলা কেটে দিল, কিন্তু ইরা যেই মুখে দিতে নেমে আকাশ আবার ইরাকে বাধা দিয়ে কেকের টুকরাটা নিয়ে মেঘলাকে খেতে বলল, কিন্তু মেঘলা খাবে না বলল। ইরা রেগে গিয়ে বলল। কি হলো আকাশ? এটা কে পাঠিয়েছে আমরা সঠিক জানি না। এটা তো মেঘলার চালও হতে পারে, যদি এতে বিষ মিশানো থাকে। তাই আগেও খেয়ে প্রমাণ করুক, এটা ভালো। তারপর তুমি খাবে। আফটার অল তুমি আমার একটাই বউ। এভাবে তো ভাবিনি। ঠিকই বলেছ। আকাশ মেঘলার মুখে কেক দিয়ে বলল খা। মেঘলাও খেয়ে নিল। এবার ইরাকে এক পিস কেটে দে। ও তো আর তোর এটো করাটা খাবে না। তুই আজ তারিখটাও ভুলে গেছিস মেঘলা, কিন্তু একদিন তো তুইই বলেছিলি তুই এই দিনটা সব সময় পালন করবি। যেদিন তুই প্রথম বলেছিলি আমরা আর ঝগড়া করব না, সব সময় মিলে থাকবো, আজ তুই ভুলে গেছিস। যাক, ভুলে গেলেও তুই কেকটা কেটেছিস আর তুই প্রথম খেয়েছিস, তাতেই হবে। ছোটবেলাটাই ভালো ছিল রে মেঘলা। তুই কেমন আমার সব বদভ্যাসগুলি তোর ভালোবাসা দিয়ে বদলে দিতি। ভালোবাসা তো তুই প্রথম শিখিয়েছিলি। আমি তো সারাদিন দুষ্টামি করতাম, তোকে মারতাম, ঝগড়া করতাম, কিন্তু তুই এসে প্রথমে বন্ধুত্ব করবি বলেছিলি, আমাকে বদলে দিয়েছিলি, আর আজ তুই এই আমাকে ছুঁড়ে ফেলে দিলি। যদিও 7 দিনের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের তারিখ ঠিক করা হলো 1 মাস পর। আর দেখতে দেখতে সময়ও কেটে গেল। আকাশ আর ইরার বিয়ের দিনটাও চলে আসলো। আজকাল মেঘলা আর আগের মতো ছটফট করে না। আকাশও মেঘলাকে নিয়ে তেমন চিন্তা করে না। ইরা মেঘলার ওপর নানা রকম অত্যাচার করে, আকাশ দেখেও কিছু বলে না। ইরা বানিয়ে বানিয়ে কথা বলে মেঘলাকে মার খাওয়ায়। প্রায় প্রতিদিনই মেঘলাকে মার খেতে হয়। মোট কথা, মেঘলা আকাশের চোখের সামনে পড়লেই মারে। আর কোনো ভুল করলে তো কথাই নেই। এই 1 মাসে আকাশের দিকে তাকিয়ে কথা বলার সাহস হয়নি মেঘলার। সবসময় নিচের দিকে তাকিয়ে কথা বলতে হয়েছে। ইরা মেঘলাকে ঠিকমতো খেতে পর্যন্ত দেয় না। বাসায় প্রচুর পানি থাকতেও মেঘলাকে রাস্তার ট্যাপে গিয়ে গোসল করতে হয়। রাস্তার লোকেরা বাজে ভাবে তাকিয়ে থাকে, তাতেও আকাশের খারাপ লাগে না। মেঘলা আকাশের কাছে কোনো অভিযোগ করলে মার খেতে হয়। আকাশকে ইদানিং মেঘলা খুব ভয় পায়। আকাশকে দেখলেই মেঘলা ভয়ে কুঁকড়ে যায়। আকাশ রাগী লুক নিয়ে তাকালে নিজের অজান্তেই কাঁপতে থাকে মেঘলা, কারণ আকাশ কোনো রকম মায়া দেওয়া ছাড়াই কারণে অকারণে মেঘলাকে মারে। আগে মারলে ওষুধ দিত, এখন মেঘলা ব্যথা সহ্য করতে না পেরে নিজে ঔষধ খেতে চাইলেও আকাশ খেতে দেয় না। আকাশ বাড়ির সব কাজের লোকদের বিদায় করে দিয়েছে। রান্না থেকে শুরু করে ঘর মোছা, বাসন মাজা, কাপড় ধোয়া, এমনকি বাজার করা সব মেঘলাকে দিয়ে করায়। বাজারে ছেলেরা মেঘলাকে আজে বাজে কথা বলে জন্য মেঘলা একদিন বলেছিল অন্তত বাজারের জন্য একটা লোক যেন রাখে, কিন্তু এটা বলার জন্য আকাশ মেঘলাকে খুব মেরেছিল। মারার পরে আবার সারাদিন বাথরুমে বন্দি করে রেখেছিল। এরপর থেকে মেঘলা কোনোদিন কোনো কাজে আর আপত্তি জানানোর সাহস পায়নি। এই 1 মাসে মেঘলা বুঝে গেছে আকাশের মন থেকে তার সব চিহ্ন একেবারে মুছে গেছে। মেঘলার কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে, কারণ বাসায় কাজ একটু 19-20 হলেই আকাশ ভয়ানক শাস্তি দেয়। মেঘলার কবে পেট ভরে খেয়েছিল সেটাও আজ ভুলে গেছে। একবেলা খেতে পেলে 2 বারই খেতে দেয় না। বাড়ির কেউ আকাশের কথার উপর কথা বলার সাহস পায় না। আকাশ সবসময় রেগে থাকে। শুধু যে মেঘলার উপর রাগ দেখায় তাই না, সবার সাথে খারাপ ব্যবহার করে। প্রতিদিন আকাশকে নিয়ে নিউজ হয়। আকাশ বাইরেও খুব মারামারি করে।
কিন্তু সবার সাথে খারাপ আচরণ করেও আকাশ ইরাকে খুব ভালোবাসে। ইরা যাই বলে তাই করে। একমাত্র ইরার সাথে সে একটু ভালো সময় কাটায়, তাকে নিয়ে প্রায়ই ঘুরতে যায়। সারাদিন বাড়ির বাইরে থাকলেও সব সময় সময় মতো বাসায় এসে নিজের হাতে ইরাকে খাইয়ে দিয়ে যায়। যত ব্যস্তই থাকুক এটা কখনো মিস করে না। ইরার জন্য দামি দামি গিফট নিয়ে আসে আকাশ। ইরার খুব যত্ন নেয়, যেমনটা আগে মেঘলা নিত। আকাশ আস্তে আস্তে ইরাকে মেঘলার জায়গাটা দিয়ে দিয়েছে। ইরাও আকাশকে খুশি রাখে। আগামীকাল ইরা আর আকাশের বিয়ে। মেঘলার রাতে শুয়ে আছে, চোখ দিয়ে অনবরত পানি ঝরছে মেঘলার, কারণ আজও সে মার খেয়েছে। ইরা মেঘলাকে জুতা পরিয়ে দিতে বলেছিল, মেঘলা আপত্তি করে। আকাশ বাড়ি ভর্তি মেহমানের সামনে যা নয় তাই বলে অপমান করেছে মেঘলাকে। বাবা মার পরিচয় নিয়ে কথা বলেছে, এমনকি তার মায়ের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছে। সবার সামনে জুতা পরিয়ে দিতে বাধ্য করেছে, জোরে জোরে থাপ্পড়ও মেরেছে। আচ্ছা, ভালোবাসা বুঝি এমনই হয়? আকাশ, আপনি কি সত্যি আমায় ভালোবাসেন বা কোনোদিন বেসেছিলেন? আমার জন্য আপনার যেটা ছিল হয়তো ভালো লাগা ছিল, কিন্তু সেটা ভালোবাসা কিছুতেই হতে পারে না। ভালোবাসা কখনো স্বার্থের জন্য হয় না। আজ আমি আপনাকে খুশি করতে পারিনি বলে আপনি আমাকে ছেড়ে চলে গেলেন। একবারও ভাবলেন না আমি যাই করে থাকি আমি তো আপনাকে ছেড়ে চলে যাইনি। আচ্ছা, আমি কি কি এমন করেছিলাম? আমি শুধু এইটুকুই তো বলেছিলাম যে আপনার সাথে প্রেম করব না, তাই বলে অন্য কারোর হাত ধরে চলে তো যাইনি। আপনার কাছেই তো ছিলাম। আগেও যেমন আপনার সেবা করতাম, এখনও তো হয়তো তাই করতাম, কিন্তু শুধু প্রেম করব না এই একটা কথা আপনার কতটা বদলে দিল। আজ আমার জন্য আপনার কোনো ইমোশন কাজ করে না। আপনি হয়তো ভুলেই গিয়েছেন আমিও রক্তে মাংসে তৈরি একটা মানুষ, কোনো রোবট নই আমি। যে আকাশ আমাকে এতটা কেয়ার করতো, সে আজ রাতের বেলা আমাকে একা রেখে চলে আসতেও দ্বিধা করে না। ছেলেরা বাজেভাবে তাকালেও তার খারাপ লাগে না। ব্যথায় ছটফট করলে একটা ঔষধও দেয় না, বরং ঔষধ খাওয়ার অপরাধে আরো মারে। খিদের জ্বালায় একবার খাবার চাইলে খাবার দেওয়ার বদলে পরের বেলা খাবারটাও বন্ধ করে দেয়। যদি ভালোই বাসতেন তাহলে কি পারতেন এমনটা করতে? নাই বা করলাম বিয়ে, দিলাম না হয় হাজার কষ্ট আপনাকে, তাই বলে ভালোবাসা কমে যাবে? এটাই বুঝি ভালোবাসা? এটা আপনার ভালোবাসা না। আর যাই হোক, স্বার্থের জন্য ভালোবাসা বদলায় না, যেমনটা আমি পারিনি বদলাতে। হাজার কষ্ট সহ্য করেও আপনার কাছে পড়ে আছি আমি। পারিনি আমি আপনাকে ছেড়ে চলে যেতে, পারিনি নিজেকে বদলাতে, কিন্তু আপনি বদলে গেছেন। ভালো হয়তো আপনিও বেসেছেন, কিন্তু আমায় নয়, ভালোবেসেছেন নিজেকে। তাই তো যখন শুনেছেন আমি আপনার সাথে প্রেম করবো না, সাথে সাথে নিজেকে ভালো রাখতে অন্য কাউকে বেছে নিয়েছেন। আপনি নাকি আমার মনের কথা শুনতে পেতেন, তাহলে আজ কোথায় গেল সেই মনের টান? কেন আমার নিঃশব্দ কান্নার আওয়াজ আপনার কানে পৌঁছাচ্ছে না? এই স্বার্থপর আকাশকে তো আমি কখনো চাইনি। আমার আকাশ হারিয়ে গেছে। যা হচ্ছে ভালোই হচ্ছে, কিন্তু আমি যে শুনেছিলাম প্রেমিকার বিয়ে হয়ে গেলে নাকি অনেকেই সারা জীবন আর বিয়ে না করে প্রেমিকার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকে, অনেকেই নাকি সুসাইড পর্যন্ত করে। তাহলে কি সব মিথ্যা? নাকি এমন নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার জন্য ভাগ্য লাগে, যে ভাগ্য হয়তো আমার ছিল না? বিয়ের সময় হয়ে গেছে, বাড়ি ভর্তি মেহমান। আকাশ নিজের রুমে রেডি হচ্ছে। আকাশ মেঘলাকে দায়িত্ব দিয়েছে ইরাকে সাজানোর। মেঘলাও মন দিয়ে সাজাচ্ছে। মেঘলার মুখেও হাসি, সে এসব মেনে নিয়েছে। কিন্তু একজন এই বিয়ে একদমই মেনে নিতে পারছে না। সেই একজন হলো নাবিল। নাবিল অনেকক্ষণ ধরে দুইজনের ভাব দেখলো। না, এসব ফাজলামি আর মেনে নেওয়া যাচ্ছে না। নাবিল, এবার তোর কিছু করার সময় এসেছে, কাজে লেগে পড়। নাবিল আকাশের ঘরে ঢুকে কোনো কথা না বলে প্রথমেই আকাশকে থাপ্পড় মারল। আকাশ একটু অবাক হলো না। অন্য সময় হলে আকাশ রিয়াক্ট করতো, কিন্তু আজ রিয়াক্ট না করে হেসে বলল, দোস্তের মেজাজ খারাপ মনে হচ্ছে? আজ আমার বিয়ে, কিন্তু তুমি এত হাইপার হয়ে আছো কেন? একটু সেজে গুজে লোকজনদের আপ্যায়ন করো। এমন মুখ গোমরা করে আছো কেন? কত কত ফুলটুসি চারদিকে ঘুরে বেড়াচ্ছে, তারপরেও এত রাগ কেন? তোর বিয়ের গোষ্ঠী গিলাই, আর এসব ফুলটুসিদের নিয়ে এসে নিজের বেডরুমে রেখে দে। তোর তোর তো একটা দিয়ে হবে না, দুশ্চরিত্র ছেলে একটা। তুই আমার বন্ধু, এটা ভেবেই তো আমার লজ্জা করছে। কি করে পারছিস মেঘলাকে কষ্ট দিতে? আকাশ অবাক হওয়ার ভান করে বলল, কষ্ট কেন দিব? ওই দেখো ম্যাডাম কিভাবে হাসছে। ওনার কোনো কষ্ট নেই, বরং খুশি। তোদের দুজনের মাঝে কি হয়েছে আমি জানি না, কিন্তু যাই হয়ে যাক, সব কিছুর পরেও
অনুরোধ করছি, এই ভুল তুই করিস না আকাশ। ঠিক আছে, করব না। যদি মেঘলা বলে, মেঘলাকে বলো আমাকে একবার বলতে। কথা দিচ্ছিস তো? মেঘলা একবার বললেই তুই বিয়ে ভেঙে দিবি? হুম, পাক্কা কথা দিচ্ছি। কিন্তু তুই জানিস না যে মেঘলাকে দিয়ে তুই বলাতে পারবি না। ভালোবাসা এত ফালতু হতে পারে না। মেঘলার জেদ আজ ভালোবাসার কাছে হার মানবে। আকাশ একটু হেসে বলল। যা, ট্রাই করে দেখ। নাবিল চলে গেল। বৃথা চেষ্টা করবি নাবিল। মেঘলা প্রতিজ্ঞা করেছে সে আর আমার কাছে ফিরবে না। আর প্রতিজ্ঞা ভাঙার মেয়ে মেঘলা না। বলেই দীর্ঘশ্বাস ছাড়লো আকাশ। নাবিল ইরার ঘরে গেল। ইরা নাবিলকে দেখে বলল, আরে নাবিল এসো এসো। না, এখন না, পরে আসবো। মেঘলা, একটু এদিকে এসো তো, কথা আছে। এখানেই বলুন না, আমি আপুকে সাজাচ্ছি, দেখতে পাচ্ছেন না? নাবিল রেগে গিয়ে বলল। আগে নিজের জীবনটা সাজাও, তারপর অন্য কিছু সাজিও। বলতে বলতে মেঘলার হাত ধরে নিয়ে আকাশের ঘরে ঢুকলো নাবিল, তারপর দরজা লাগিয়ে দিল। আকাশ তাকিয়ে আছে, কিছু বলছে না, মেঘলাও না। মেঘলা, তোমার সমস্যা কি? একদিন তো খুব ভালোবাসতে আকাশকে, এখন কি হয়েছে? কি এমন ঘটেছে যে নিজেই আকাশের বিয়ে দিচ্ছ? কিছুই হয়নি। আর আমি তো আকাশ ভাইকে আগেই বলেছিলাম, আমি আগে যা যা করেছি সবটা অভিনয় ছিল, ভালোবাসা না। নাবিল অবাক হয়। এই মেয়ে একটু পর আকাশের বিয়ে, বুঝতে পারছো তুমি? একটা বার আটকানোর চেষ্টা করো, না হলে সারা জীবন কেঁদেও কুল পাবে না। এমন বদ মেজাজি বড় শুধু আমার কেন, কারোর যেন না হয়, দোয়া করি আমি। শুধু শুধু আমার রাগ তুলছিস কেন? একে নিয়ে এক্ষুনি বিদায় হ নাবিল। আজ অন্তত মারতে চাচ্ছি না। নাবিল চুপ হয়ে গেল আর রাগে রুম থেকে চলে গেল। মেঘলাও চলে গেল। সকল প্রস্তুতি শেষ, বিয়ের একদম সময় হয়ে গেছে। ইরার পাশে মেঘলা দাঁড়িয়ে আছে। মেঘলা নিজেও আজ সুন্দর করে সেজেছে। মেহমান সবাই বসে আছে, মিডিয়ার লোকজনও এসেছে। শহরের সকল গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত দেওয়া হয়েছে, অনেকেই এসেছে। সবাই বিয়ে দেখার অপেক্ষা করছে, কিন্তু আকাশ হঠাৎ করে নার্ভাস হয়ে পড়েছে। আমি পারবো তো নাবিল? হ্যাঁ, তোকে পারতে হবে। প্ল্যান তো অনেক আগেই করেছিলাম, কিন্তু এখন সব কেমন গুলিয়ে যাচ্ছে। মেঘলার খুব কষ্ট হবে। হোক, কত ভালোভাবে বোঝালাম, কিন্তু বুঝলো কি? ওর জন্য এটাই ঠিক আছে। তুই সবটা একটু সামলে নিস। চিন্তা করিস না, আমি আসি তো। এই, তোরা শিয়ালের মতো কি যুক্তি করছিস? আকাশ, যা, বিয়ের সময় তো হয়ে গেল। হ্যাঁ আকাশ, আর সময় নেই, যা করার এক্ষুনি করতে হবে। হুম, ভালো লাভার তো হতে পারলাম না। দোয়া করিস দোস্ত যেন ভালো ভিলেন হতে পারি। আকাশ ইরার কাছে গিয়ে বলল। ওই মেঘলা, চল। কি বলবেন এখানেই বলুন। কিছু বলবো না, করব। আর সেটা সবার সামনে করা সম্ভব না। আকাশ আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই মেঘলার হাত ধরে জোর করে টেনে নিয়ে যেতে লাগলো। বর বিয়ের আসরে অন্য মেয়ের হাত ধরে টানাটানি করছে, এটা সেখানে উপস্থিত কারোর হজম হলো না। সবাই যেন থমকে গেল। ইরার মাথায় আকাশ ভেঙে পড়ল। আকাশের বাবা মা আকাশের পেছন পেছন ছুটছে, কিন্তু আকাশ ঝড়ের গতিতে মেঘলাকে নিয়ে রুমের গিয়ে দরজা লক করে দিল। এই ছেলে তো দেখছি মান সম্মানের 12টা বাজিয়ে দিবে। আরে তোকে বিয়ে করতে কে বলেছিল? ইরাকে বিয়ে যখন করবি না, মনের মধ্যে মেঘলা আছে, তাহলে বিয়ের আয়োজন কেন করলি? এত লোকজনের সামনে এসব কি করছিস? রাবেয়া, আমার ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে, তোমার ছেলেকে আটকাও। মেঘলার সাথে ও এমন করতে পারে না, এটা অন্যায়। আমি তো আজকে ওকে খুন করে ফেলবো। আকাশ, দরজা খোল। সমানে ধাক্কা দিয়ে চলেছে আকাশের বাবা মা। ইরাও এসে যোগ দিয়েছে। আকাশ, তুমি এসব কি করছো? দরজা খোলো প্লিজ। তুমি এটা করতে পারো না। এবার সেখানে নাবিলের এন্ট্রি হলো। কি হচ্ছে এখানে? দেখতে পাচ্ছ না কি হচ্ছে? দাঁড়িয়ে না থেকে আকাশকে বলো এখনই বাইরে আসতে। আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে যে এসব বলবো? আকাশ আগে যেটা করেছিল সেটা অন্যায় ছিল, এখন যেটা করছে সেটাই ঠিক। আঙ্কেল, সবাইকে নিয়ে এখান থেকে যান। এইসবের মানে কি নাবিল? তোরা এত বেয়াদব হয়েছিস? মাফ করবেন আঙ্কেল, আমরা যারা রাজনীতি করি আমাদের ভালোর চেয়ে খারাপ দিকগুলি মানুষের চোখে পড়ে বেশি। সে যাই হোক, আপনারা সবাই এখন এখান থেকে যান। আমাকে খারাপ হতে বাধ্য করবেন না। আর নাবিল বেঁচে থাকতে দরজার ওই পাশে কেউ যেতে পারবে না।
আকাশের সময় হলে সে নিজেই বাইরে আসবে। এই দিনটার জন্য আকাশ একটা মাস ধরে প্ল্যান করছে, আপনারা তাতে জল ঢালতে পারেন না। এই, কে আছিস? সবাইকে এখান থেকে নিয়ে যা। নাবিল বলার সাথে সাথে কতগুলি ছেড়ে এসে সবাইকে সরিয়ে দিল। লজ্জাশরমের মাথা কি খেয়ে ফেলেছিস নাবিল? একটা মেয়ের সর্বনাশ হয়ে যাচ্ছে, নিজে তো সাহায্য করছিস না, উল্টো সবাইকে আটকে রাখছিস। ছি ছি ছি, এই ছেলেকে আমি পেটে ধরেছিলাম, ভাবতেও ঘৃণা হচ্ছে আমার। কি করে পারছিস জানোয়ার? জানোয়ার নয়, বলো ভিলেন। গল্পের ভিলেন যা খুশি করতেও পারে। নাবিল ছেলেদের উদ্দেশ্য করে বলল, এই, তোদের এত এত টাকা দিয়ে কেন পুষি বলতো? সামান্য এই কয়জনকে সামলাতে পারছিস না? এত কথা বলছে কি করে? কেউ আর একটা কথা বললে কি করতে হবে নিশ্চয়ই জানিস। আপাতত এরা আমাদের পথের কাঁটা, আর পথের কাঁটা মানে পথের কাঁটাই। এখানে আপন পরের কোনো হিসাব নেই, বুঝেছিস? ছেলেগুলির মধ্য থেকে একটা ছেলে বলে উঠল, কেউ আর একটা কথা বললে গায়ে হাত তুলে বাধ্য হব সবাই নিচে দান বলছি। নাবিলের মা তো নাবিলের আচরণ দেখে কেঁদেই ফেলেছেন। যেখানে নিজের মাকে ছাড় দিচ্ছে না, সেখানে আর কেউ কথা বলার সাহস পেল না। এদিকে ঘরের ভেতরে আকাশ মেঘলাকে ছুঁড়ে বিছানায় ফেলে দিয়েছে। মেঘলার মাথায় কিছুই ঢুকছে না। সেই ঘরের ভেতর থেকে নাবিলের কথা স্পষ্টই শুনতে পাচ্ছে, তাই আরও তালগোল পাকিয়ে যাচ্ছে। আকাশ উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সেই গভীর চিন্তায় মগ্ন। মেঘলা কিছুক্ষণ নাবিলের কথা শোনার পর আকাশকে প্রশ্ন করল। ভাইয়া এখানে কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আকাশ মেঘলার দিকে তাকিয়ে বলল, এখনো হয়নি, তাই বুঝতে পারছিস না। যখন হবে তখন বুঝবি। কি হবে? আমি কি কিছু ভুল করেছি? আমাকে মারবেন? মেঘলা চিন্তা করতে লাগলো সে কি ভুল করেছে, কিন্তু মেঘলার কোনো ধারণাও নেই আকাশ তার সাথে কি করতে চলেছে। কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছি না। শোন মেঘলা, তোকে কয়েকটা কথা বলছি, মন দিয়ে শোন। দেখ, তুই এখন কষ্ট পাবি জানি, কিন্তু যদি ছটফট করিস বা আমাকে বাধা দিস আরও বেশি কষ্ট পাবি। তাই শুধু শুধু বাধা দেওয়ার বৃথা চেষ্টা করিস না। তুই আমার সাথে পারবি না তো জানিস, শুধু শুধু নিজের কষ্ট বাড়াস না। এবার মেঘলা বুঝলো আকাশ কি করতে চলেছে। বোঝার সাথে সাথে সে বিছানা থেকে নেমে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলতে পারছে না। নাবিল বাইরে থেকে আগেই লক করে দিয়েছে। আকাশে ধপ করে মেঘলার হাত ধরল। মেঘলা ভয় পেয়ে আকাশের কাছ থেকে হাত সরিয়ে নিল। অনেক আগে থেকে প্ল্যান সাজানো, তুই চাইলেও এই গণ্ডি থেকে বের হতে পারবি না, তাই যা হচ্ছে হতে দে। আকাশ মেঘলার ওড়না ধরে টানতেই মেঘলা চেঁচিয়ে উঠল, ভাইয়া কিছুক্ষণ পর আপনার ইরা আপুর সাথে বিয়ে, এখন আপনি আমার সাথে এত বড় অন্যায় করতে পারেন না। তোকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। মেঘলা আপ্রাণ চেষ্টা করছে আকাশকে থামানোর, কিন্তু আকাশের সাথে পেরে উঠছে না। আকাশ মেঘলাকে ফেলে দিয়ে মেঘলার দুই হাত চেপে ধরে মেঘলার গলায় মুখ ডুবালো। মেঘলা চেঁচাচ্ছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। টোটাল লিপস্টিক আব্রো থ্যাব্রো হয়ে গেছে, চোখের কাজল ঘেরে গেছে। ছাড়ুন ভাইয়া, এমন করবেন না প্লিজ, আমার উপর দয়া করুন প্লিজ। আকাশ ছাড়বে না বুঝতে পেরে মেঘলা বলল, আপনার লজ্জা করছে না? এত নিচে কি করে নামছেন আপনি? হিরোরা যা ইচ্ছা তাই করতে পারে না, কিন্তু ভিলেন সব পারে। আমি আর হিরো হতে চাই না, এবার ভিলেন হতে চাই। আমার শরীর খারাপ লাগছে ভাইয়া, ছেড়ে দিন প্লিজ। আকাশ মেঘলার দিকে তাকিয়ে দেখলো মেঘলার চোখে মুখে ভয়ের ছাপ, তাই আকাশ মেঘলাকে ছেড়ে দিল। আকাশ মুখ ঘুরিয়ে বসে আছে, মেঘলা বসে বসে কাঁদছে। আকাশ ফোন হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে নাবিলকে ফোন দিল। কি হয়েছে? কি আবার হবে, আমাদের প্ল্যান ফ্লপ হয়েছে। চূড়ান্ত মাফের ফাউল একটা প্ল্যান করেছিলাম, আগেই জানতাম আমি এটা পারবো না, শুধু শুধু ঝামেলা করলাম। কাজের কাজ তো কিছুই হলো না। আজব, যে কিনা চোখের পলকে কয়েক ডজন ছেলেকে মাটিতে মিশিয়ে দিতে পারে, সেই এইটুকু পারছে না। মেঘলার কি তোর চেয়ে শক্তি বেশি? হয়তো মেয়েটা মেঘলার জন্যই পারছি না। এই মুহূর্তটাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্নে তো মেঘলার এই অবস্থা ছিল না। ও আমাকে দেখে ভয় পাচ্ছে, নাবিল কাঁদছে। আমি পারবো না মেঘলাকে কাঁদিয়ে ওর ইচ্ছার বিরুদ্ধে এত জঘন্য একটা কাজ করতে। মারি কাটি যাই করি, আমি মেঘলাকে সম্মান করি নাবিল। ওর সম্মান নিয়ে টানাটানি আমি করতে পারবো না। বুঝেছি। আচ্ছা, জঘন্য কিছু করতে হবে না, জামা কাপড় ছিঁড়ে নিয়ে আয়,
যাতে অন্তত বোঝা যায় যে তুই ওকে রেপ করেছিস। পাগল হয়ে গেছিস নাকি? তাতে তো মেঘলা আরও খেপে যাবে। যদি প্ল্যান মতো কাজ করতে পারতাম তাহলে না হয় বাধ্য হয়ে আমাকে বিয়ে করতো, কিন্তু তুই যেটা বলছিস তাতে তো আমি সবার কাছে খারাপ হবই, আর কাজের কাজ কিছু হবে না। সব হবে, তুই এইটুকু কর, আমি বাকিটা দেখছি। আর যদি এটাও না পারিস, মনে রাখিস মেঘলাকে তোর সারা জীবনের জন্য হারাতে হবে। না, ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি পারবো, পারতে আমাকে হবেই। গুড। আকাশ এসে আবার মেঘলাকে জড়িয়ে ধরলো। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, আমারও কেন এমন করছেন? যেতে দিন আমায়, দরজাটা খুলতে বলুন। আকাশ কথা না বলে মেঘলার ঠোঁটে জোরে কামড় বসিয়ে দিল। ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। আকাশ মেঘলার জামা কাপড় ছিঁড়ে দিল। সারা শরীর নখের আঁচড় আর কামড়ের দাগে বসিয়ে মেঘলাকে টানতে টানতে নিয়ে সবার সামনে উপস্থিত হলো। আকাশের বাবা এসে আকাশকে থাপ্পড় মারো। আমি তোকে পুলিশে দিব। মারো, কাটো, যাই করো, আপত্তি নেই, কিন্তু মেঘলাকে দেখে তো বুঝতেই পারছো ওর সাথে কি হয়েছে। তাই আগে আমাদের বিয়ে দাও, তারপর পুলিশে দাও, জাহান্নামে পাঠাও, যা খুশি করো। আর এখনও যদি আমাদের বিয়ে না দাও তাহলে আর কিছু বলার নেই। ইরাশি রাগী লোক নিয়ে আকাশকে বলল, তুমি এসব কি বলছো? আমাদের আজ বিয়ে হওয়ার কথা আকাশ। আমাকে কি পাগল পেয়েছো? আমি কেন তোমায় বিয়ে করতে যাব? আমি তো মেঘলাকে জ্বালানোর জন্য আর ওকে বউ হিসেবে পাওয়ার জন্য 1 মাস ধরে প্ল্যান বানাচ্ছিলাম, আর তুমি সেই প্ল্যানের একটা গুটি মাত্র। আমি এই আয়োজন করেছিলাম শুধুমাত্র মেঘলাকে পাওয়ার জন্য। বাড়ির ভিতরে ওর পেটে বাচ্চা হলেও সবাই মিলে চাপা দিয়ে দিত, তাই একটা গেট টুগেদার করতে চেয়েছিলাম যেখানে সবাই উপস্থিত থাকবে আর সবার সামনে মেঘলার সাথে এমনটা ঘটবে, অতপর আমাদের বিয়ে হবে। আমার কি দোষ ছিল? আমাকে কেন এভাবে অপমান করলে? আমি তো তোমাকে বলেই দিয়েছিলাম আমি যখন তখন মেঘলার কাছে চলে যেতে পারি, আর অন্য একটা মেয়েকে ভালোবাসে এমন ছেলেকে জেনে শুনে তুমি কেন বিয়ে করেছো সেটা না বোঝার মতো বোকা আমি নই। কত কিছু নিয়েছো সেটা তো ভালো করেই জানো, তাই ঝামেলা করো না আর চিন্তা করো না, ব্যালেন্স অলরেডি তোমার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে গেছে। আমি জানতাম এমন কিছুই হবে, তাই আগেই বারবার বলেছিলাম। কি হলো মেঘলা? এবার কোথায় গেল তোমার প্রতিজ্ঞা? এত কিছুর পরেও যদি কিছু বলার থাকে তাহলে বলবো, সত্যি কি বিয়ে করবে একজন রেপিস্টকে, যে কিনা একটু আগেই একটা মেয়েকে রেপ করেছে? আর মেঘলাকে দোষ দিচ্ছ কেন? ও যে ইচ্ছা করে কিছু করেনি সেটা তো ওকে দেখেই বোঝা যাচ্ছে। বেচারির উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। এখানে যা হয়েছে সব ওর উপর জোর করে করা হয়েছে, তাই ওর এখানে কিছু বলার নেই। আছে, আমার বলার আছে। এত কিছুর পরেও আমি মেঘলা আপনার মতো একটা ভিলেনকে বিয়ে করব না। মেয়েরা কারোর হাতে পুতুল নয় যে যখন তখন জোর করে তাদেরকে বিয়ে করা যায়। আমি করব না আপনাকে বিয়ে। কি হবে বিয়ে না করলে? লোকে আমার নষ্ট বলবে, সমাজ আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। নে, তবুও আমি এমন জঘন্য একটা ছেলেকে বিয়ে করব না যে কিনা মেয়েদের সম্মান করতে জানে না। কি ভেবেছেন জোর করে রেপ করে মেয়েদের বউ বানানো যায়? না মিস্টার আকাশ, এমন জঘন্য কাজ করে ঘৃণার পাত্র হওয়া যায়, মনের মানুষ হওয়া যায় না। মেঘলা এমন করিস না প্লিজ, আমি আর সহ্য করতে পারবো না। উপস্থিত সবাই অবাক হয়ে মেঘলা আর আকাশের কথা শুনছিল। হঠাৎ ভিড়ের মাঝখান থেকে হাততালির আওয়াজে সবাই সেদিকে তাকালো। নাবিল হাততালি দিতে দিতে এসে বলল, সাবাস মেঘলা, মেয়েদের আসলে এমনই হওয়া উচিত। অন্যায়ের সাথে আপোষ করা একেবারেই উচিত নয়। তুমি একদম ঠিক বলেছ। যে ছেলে মেয়েদের সম্মান করতে জানে না তার ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই। নাবিলের কথা শুনে আকাশ হতবাক হয়ে গেল। নাবিল, তুই এসব কি বলছিস? আমি একদম ঠিক বলছি আকাশ চৌধুরী, ওরফে মিস্টার র্যাপিস্ট। নাও ইউ আর এ বিগ লজার। আজকের এই খবরটা কাল সবগুলো নিউজ পেপারে হেডিং হবে। আমাদের দলের সদ্য নির্বাচিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্য ইয়ংস্টার আকাশ চৌধুরী একজন র্যাপিস্ট। ভাবতে পারছিস কেমন টুইস্ট হবে বিষয়টা? তোর কেরিয়ার এখানেই শেষ হয়ে যাবে, তোর রাজত্বের পতন হবে, আর তার সাথে তুই বেঁচে থাকতেও মরে যাবি, যাকে বলে জীবন্ত লাশ। সবাই তোর থেকে মুখ ঘুরিয়ে নিবে। যেই মেয়েগুলো তোর সাথে একটা বার কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করত, তারাও তোকে ঘৃণা করবে। রাস্তায় বের হলে সবাই তোকে বলবে, ওই দেখো চৌধুরী বাড়ির র্যাপিস্ট ছেলে যাচ্ছে।
যারা তোর দিকে তাকানোর সাহস পেত না তারাও তোর দিকে আঙ্গুল তুলবে। আর জানিস তো, রাজনীতি চলে জনগণের পাওয়ারে। তারা যখন তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিবে, তুই তোর পদ হারাবি। কাল থেকে তোর না থাকবে কোনো রানী, না থাকবে কোনো সাম্রাজ্য। আমি বিশ্বাস করতে পারছি না নাবিল, তুই এগুলো বলছিস। জীবনে যে দুইজনকে আমি বুকের বাম পাশে জায়গা দিয়েছিলাম, সেই দুইজনই আমার সাথে ছলনা করলো। কেউ আমায় ভালোবাসলো না। কেন নাবিল? আমার ভালোবাসা কি এতই ফালতু ছিল? জানি আকাশ, তোর খারাপ লাগবে, এগুলো হজম করতে করতে তোর কষ্ট হবে। বিশ্বাস কর, তোকে এসব বলতে আমারও খারাপ লাগছে, কিন্তু এছাড়া যে কোনো পথ দেখতে পাচ্ছি না। সবভাবেই তো দেখলাম, কিন্তু মেঘলার জেদ ভাঙতে পারলাম না। এবার তোকে আঘাত করে দেখি, তাতে যদি মেঘলা মুখ খোলে। দেখি মেঘলা তোর কষ্ট কতক্ষণ সহ্য করতে পারে। পরে না হয় তোর কাছে ক্ষমা চেয়ে নিব। জানিস আকাশ, ক্লাসে সবসময় আমি ফার্স্ট হতাম, হুট করে কোথা থেকে তুই উড়ে এসে জুড়ে বসলি। তুই আমার জায়গাটা নিয়ে নিলি। অনেক চেষ্টা করেও তোকে আর ডাউন দিতে পারলাম না। আস্তে আস্তে স্যারদের কাছে তুই আমার চেয়ে বেশি প্রিয় হয়ে গেলি। যদিও আমি তোকে প্রতিদ্বন্দ্বী ভাবতাম না, কিন্তু কেন জানি সব সময় সবাই তোর সাথে আমার তুলনা করত। তখন থেকেই জেদ ছিল তোর উপর। তারপর রাজনীতিতে তুই এগিয়ে গেলি, তোর হয়ে মারামারি করতাম আমি, আর নাম হতো তোর। আমি এসব কিছুতেই মানতে পারছিলাম না। আজ সুযোগ পেলাম, তাই কাজে লাগালাম। আমি জানতাম মেঘলা তোকে বিয়ে করবে না, আর এই জঘন্য কাজটা করলে তো আরও করবে না। তাই তোর আবেগের সুযোগ নিয়ে এমন একটা জঘন্য কাজেই তোকে ছাপড় দিলাম। ভুল করেছিস জেনেও তোকে এগিয়ে দিলাম, আর তুই সেই ফাঁদে পা দিলি। নাবিল ভিলেনি হাসি দিয়ে বলল, তুই বড্ড বোকারে আকাশ। তুই আমার সাজানো গোলক ধাঁধায় হারিয়ে গেছিস, সেখান থেকে আর বের হতে পারবি না। ইউ আর ফ্রেশ। থ্যাঙ্কস মেঘলা, আমাকে এত বড় সুযোগ করে দেওয়ার জন্য। আর একদম চিন্তা করো না, আমি তোমাকে বিয়ে করে বউয়ের সম্মানেই দিব। রেপ হয়েছ বলে দূরে ঠেলে দিব না। কথাটা বলার সাথে সাথে মেঘলা নাবিলের গাল লাল করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, লজ্জা করছেন আপনার এইসব বলতে? যে আকাশ নাবিল ছাড়া এক পাও বাড়ায় না, যে আকাশ তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে এভাবে ফাঁসাতে বুক কাঁপলো না তোমার? আকাশ এবার বলতে শুরু করলো, নাবিল আর তোর মধ্যে কি পার্থক্য মেঘলা? তোর লজ্জা না করলে ওর কেন করবে? আর নাবিল তো কিছু করেনি তোকে বিয়েতে বাধ্য করতে। এই সব করার প্ল্যান আমারই ছিল। নাবিল তো শুধু সুযোগ নিচ্ছে, নাবিল কিছু করেনি। যা করার তুই করেছিস মেঘলা। আমি এখন বুঝতে পারছি জীবন্ত লাশ কাকে বলে। দেখ, আমার নিজের বাবা মা আমার দিকে ঘৃণার চোখে তাকিয়ে আছে। আমার সবচেয়ে কাছের বন্ধু, যে কিনা সমস্ত বিপদে নিজের জীবন বাজি রেখে আমার পাশে ঢাল হয়ে দাঁড়াতো, আজ সেও আমার হাত ছেড়ে দিয়েছে। আমার ক্ষমতা, সমাজের অবস্থান সব এক নিমিষেই। কারোর সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবো না। সবাই আমাকে নিয়ে বাজে কথা বলবে। পৃথিবীর সকল মেয়ে আমাকে ঘৃণা করবে। তোর কি মনে হয় আমি পাগল? আমি কি জানতাম না আমি এই কাজটা করলে আমার সাথে কি কি ঘটবে? আমি সবই জানতাম, জেনে বুঝেই করেছিলাম। আমি জানতাম আমি আমার অবস্থান হারাবো, কিন্তু এটা জানতাম না যে কথাগুলো নাবিল আমায় বলবে। সারা জীবন ধরে একজনকে ভালোবাসার বিনিময়ে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? আমি আজ খুব খুশি মেঘলা। সব কিছুর বিনিময়েও আমি তোকে চেয়েছিলাম। আমি স্বার্থপর নই, আমি সব হারাতে রাজি ছিলাম, শুধু বিনিময়ে তোকে চেয়েছিলাম। কিন্তু ভাগ্যটা এতই খারাপ যে তোকেও পেলাম না, আর বাকি সব কিছু হারালাম। কিন্তু তুই যা চেয়েছিলি তাই হয়েছে। এবার তুই খুশি তো মেঘলা? মেঘলা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি এসব চাইনি আকাশ। তুই এটাই চেয়েছিলি? দেখ মেঘলা, দেখ তোর ছলনার জন্য একটা জীবন কিভাবে নষ্ট হয়ে গেল। কেন ঠকালি আমাকে? এত ভালোবাসার পর আমার কি এসব প্রাপ্য ছিল? আমি কি সত্যি এসবের উপযুক্ত ছিলাম? এখানে এত এত আপনজনদের মাঝে আজ আমার পাশে কেউ নেই। আমি হেরে গেছি মেঘলা। হিস আকাশ, তোর জন্য না বড্ড মায়া হচ্ছে, কিন্তু কি করব বল? তোর পথটা তো আমার চাই। আসলে কি জানিস, লোভ জিনিসটা সবাইকে বদলে দিতে পারে, যেমন এই বেঈমান মেয়েটাকেও বদলে দিয়েছে। সম্পত্তির জন্য তোর সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করে তোকে নিঃস্ব করে দিয়েছে।
এরকম মেয়ের জন্য সব মেয়েদের দুর্নাম হয়। এরা শুধু কেড়ে নিতে জানে, কিছু দিতে জানে না। শুধুমাত্র কিছু টাকার জন্য বিক্রি হয়ে যায়। এই মেয়েটা কখনো তোর ভালোবাসার যোগ্য ছিল না। এদের তো টাকা দিলেই বিছানায় নেওয়া যায়। ভালোবাসার মতো পবিত্র কিছু পাওয়ার যোগ্যতা এদের নেই। দুনিয়ায় বহুত বেঈমান দেখেছি, কিন্তু এর মতো একটাও দেখিনি। ছোট থেকে ওকে যারা বড় করলো তাদের পরিবারকে ধ্বংস করে দিতেও দুইবার ভাবলো না। তোর কথা ভাবলোই না, তোর বাবার কথাও ভাবলো না। আজ তোদের বিয়ে না হলে তোর বাবার দিকেও তো সবাই আঙ্গুল তুলবে, সেটাও চিন্তা করলো না। এদের আসলে বেঁচে থাকার কোনো যোগ্যতা নাই। মিথ্যাবাদী, বেঈমান, স্বার্থপর লেডি মেয়ে। একদম ঠিক বলেছেন ভাইয়া। আমি সত্যি মিথ্যাবাদী, বেইমান। আমি কেড়ে নিতে যাইনি, তাই তো দাদির কাছ থেকে সব সম্পত্তি হাতিয়ে নিয়েছি। কিন্তু আকাশ, আপনার মনে কি একবারও প্রশ্ন জাগলো না, দুনিয়ায় এত রেস্টুরেন্ট থাকতে আমি ডেটিং করতে কেন সেই রেস্টুরেন্টে গিয়েছিলাম? আর যদি যাওয়ারই থাকতো সেদিন সেই সময় কেন? বাড়ির সবাই তো জানতো আপনার মিটিং আছে, কোথায় আর কোথায় মিটিং সেটাও সবাই জানতো। তাহলে নিশ্চয়ই আমিও জানতাম। জেনে শুনে সেই দিন সেই সময় আমি কেন সেখানে গিয়েছিলাম? আর নাবিল ভাই, আপনাদের কারো জানতে ইচ্ছে করলো না যে মিটিংয়ে আকাশ ছিলই না, সেই মিটিং কি করে আকাশ পদ পেল? যদিও সে যোগ্য ছিল, তবু সিনিয়র মেম্বারদের বাদ দিয়ে কি করে দলের দায়িত্ব পেল? ও, আপনারা তো আমার মতো বেইমান নন, তাই সব মাথায় আসেনি, তাই না? তাহলে আমিই বলি, আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম প্রেম করতে নয়, আকাশের স্বপ্ন কিনতে। সেদিন আমি দাদির দেওয়া সমস্ত সম্পত্তি বিক্রি করে আকাশের স্বপ্ন কিনেছিলাম। আর টাকাগুলি দিয়ে ফিরে আসার সময় আকাশের মুখোমুখি হয়ে গিয়েছিলাম। আকাশ ফোনে কথা বলছিল, তাই আমায় দেখেনি, কিন্তু আমি দেখেছিলাম। আমি জানতাম আকাশ আমায় যখন দেখবে হাজারটা প্রশ্ন করবে আর সত্যিটা জেনে যাবে, তাই আমি চাইনি আকাশ সত্যিটা জানুক। তাই সেখানে বসে থাকা একজনকে রিকোয়েস্ট করেছিলাম আমার বিয়ে হওয়ার অভিনয় করতে। বেমান না হলে কি এই কথাগুলি এতদিন লুকাতে পারতাম? মিথ্যাবাদী না হলে কি গুছিয়ে বলতে পারতাম যে বিক্রি করে দেওয়া সম্পত্তির মালিক আরও 3 বছর পর হব? মিথ্যাবাদী না হলে কি এফএম স্টেশনে কল দিয়ে সারা রাত গল্প শুনে বলতে পারতাম যে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি? জানেন, আমি না খুব লোভী। লোভী না হলে কি 2টা রিংয়ের জন্য সাঁতার না জেনেও ডোবায় ঝাঁপ দিতে পারতাম বলেন? লোভী এই জন্যই তো পেরেছিলাম। আমি বেইমান, মিথ্যাবাদী, লোভী। কিন্তু জানেন ভাইয়া, এমন বেইমান সচরাচর পাওয়া যায় না। কিন্তু এত কিছু করার পরেও তুমি বলনি কেন? স্বার্থপর তাই। আমি পারিনি যাকে নিজের চেয়েও ভালোবাসি তাকে কষ্ট দিতে। যাকে ভালোবাসি তাকে কষ্ট দেওয়া মানেই তো নিজেকে কষ্ট দেয়া। আমি পারিনি এতটা উদার হতে। কথাটা বলার সাথে সাথে আকাশ দৌড়ে এসে নাবিলকে জড়িয়ে ধরল। নাবিল, তুই শুনলি মেঘলা আমাকে ভালোবাসে বলল? তুই শুনলি নাবিল? আমি তোকে কি বলে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না। থ্যাঙ্কস দোস্ত। আমি এতদিন এত অত্যাচার করেও মেঘলাকে দিয়ে যা বলাতে পারিনি তুই পেরেছিস। তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তুই চিন্তা করিস না, আমি নিজে গিয়ে পথ থেকে অব্যাহতি দিব। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু চাই না রে। মেঘলার একটা কথাতেই জীবনের সব পেয়ে গেছি। নাবিল, তুই আমার ইচ্ছা পূরণ করেছিস, এবার আমিও তোর সব ইচ্ছা পূরণ করব। আমি সারা জীবন তোর পাশে তোর ঢাল হয়ে থাকব। চাই না আমার বাড়ি গাড়ি ক্ষমতা। শান্ত হ আকাশ। তুই মেঘলার একটা কথা শুনতে গিয়ে বাকিগুলি মিস করে গেছিস। এত কিছু করার পরেও মেঘলা কেন সব আড়াল করলো সেটা জানতে হবে। এর পেছনে কে আছে? নাবিল ইরার দিকে তাকিয়ে বলল, এর পেছনে তোর দাদি বা অন্য কেউ নেই তো? আজ সব বলে দেব। অনেক হয়েছে আর না। আমিও এবার একটু ভালো থাকতে চাই, আর কিচ্ছু লুকাবো না আমি। আচ্ছা ভাইয়া, যদি কখনো জানতে পারেন কিছুদিন পর আপনার ফাঁসি হবে, শত ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি সেটা ফেরাতে পারবেন না, তাহলে সেই বেঁচে থাকার মুহূর্তগুলি আপনি কি করে কাটাতে চাইবেন? নিশ্চয়ই সব সময় হাসি খুশি আর আপনজনদের ভালোবাসা পেতে চাইবেন, তাই না? কিন্তু আমি চেয়েছিলাম অন্য একজনকে ভালো রাখার ব্যবস্থা করতে, কারণ আমি জানতাম আমার অবর্তমানে সে পাগল হয়ে যাবে, নয়তো সুসাইড করবে। তাই মনকে পাথর করে ছোট থেকে তিল তিল করে গড়ে তোলা আত্মার বাঁধনটা আলগা করে দিয়েছিলাম আমি। ইচ্ছে করে নিজের শরীর থেকে প্রাণটা আলাদা করে দিয়ে তার উপর সংসারের দায়িত্ব চাপাতে চেয়েছিলাম আমি। আমি জানতাম তার মন থেকে নিজের নামটা মোছার ক্ষমতা আমার নেই। তারপরেও চেয়েছিলাম বউ নামক একটা দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিতে, যাতে সে অন্য কাউকে ভালো না বাসলেও অন্তত তার দিকে তাকিয়ে হলেও যেন বেঁচে থাকে। কিন্তু তোমাকে ফাঁসি কে দিবে? মেঘলা ইতিমধ্যে কেঁদে দিয়েছে, চোখের জল না গাল ভিজিয়ে বলতে লাগলো। না ভাইয়া,
আপনি যেমন ভাবছেন তেমন কিছুই না। ইরাপু, দাদি বা আকাশের ভাইয়ের পরিবারের কেউ আমার বদলে যাওয়ার পেছনে কারণ ছিল না। আর আমাকে কেউ ফাঁসিও দিবে না। কিন্তু আমি কবে মারা যাব সেটা আমি জানি। কি সব পাগলের মতো কথা বলছো? কে কবে মরবে সেটা কেউ জানে নাকি? হ্যাঁ, আমি জানি, কারণ আমার মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু হবে না। আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে ভাইয়া। তাই ডক্টর বলে দিয়েছে যদি কিডনি ডোনেট না করা হয় আমি 3 মাসের মধ্যেই মারা যাব। আমি যে বাঁচার চেষ্টা করিনি তা নয়, বিশ্বাস করুন আমি খুব চেষ্টা করেছিলাম, কিন্তু ডক্টর বলেছিল আমাকে বাঁচাতে 2টা কিডনি লাগবে, একটা দিয়ে হবে না। আর সেই কিডনি সেম ডোনারের কাছ থেকে নিতে হবে, কিন্তু এমন কোনো ডোনার পাওয়া যায়নি যে কিনা নিজের জীবনের বিনিময়ে আমাকে বাঁচাবে। তাও খুঁজতাম, কিন্তু কপালটা এতটাই খারাপ, সব আশা বৃথা হয়ে গেল। আমার রক্তে হাই কোলেস্টেরল থাকায় এই অপারেশন করা সম্ভব না। অপারেশন করলে অপারেশন চলাকালীন স্ট্রোক হওয়ার সম্ভাবনা 90%। ডক্টর খুব চেয়েছিলেন একটা কিডনি দিয়ে ট্রাই করতে, কিন্তু আমিই চাইনি, কারণ আমার কাছে এই 3টা মাসের মূল্য অনেক। কারণ এই দিনগুলোর মধ্যে আকাশের জীবন থেকে মেঘলাকে সরিয়ে দিতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমি পেরেছি। কিছুক্ষণ আগে পর্যন্ত ভেবেছিলাম এই পরীক্ষা আমি জিতে গিয়েছি, আমি পেরেছি আমার সম্পূর্ণ কাজটা সম্পন্ন করতে। আকাশকে সামলে রাখার মতো কাউকে তার পাশে রেখে যেতে পেরেছি আমি। আমি হয়তো সবার মতো হতে পারিনি, তাই জীবনের শেষ কটা দিন নিজেকে ভালো না রেখে আকাশের জীবনটা সাজাতে ব্যস্ত ছিলাম আমি। ইচ্ছে করেই নিজের ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েছিলাম। প্রতিদিন একটু একটু করে নিজেকে আকাশের কাছ থেকে সরিয়ে নিয়েছিলাম আমি। জানেন, নিজের ভালোবাসাকে অন্যের করে দিতে আমারও খুব লেগেছিল। আকাশ যখন ইরাপুকে আদর করতো আমার খুব কষ্ট হতো জানেন। রাতে যখন শরীর খারাপ লাগতো স্বপ্ন দেখতাম আকাশ যদি একবার এসে আমার মাথায় হাত রাখতো, একটু ঘুম পাড়িয়ে দিত। সবার মতো আমারও ইচ্ছে করতো জীবনের শেষ কয়েকটা দিন আকাশের ভালোবাসায় সুখে থাকতে, কিন্তু নিজের ইচ্ছেগুলিকে মনের মধ্যে কবর দিয়ে দিয়েছিলাম আমি। কারণ আমি আমাকে নয়, আকাশকে ভালোবাসি। তাই প্রতিটা দিন মৃত্যু যন্ত্রণা সহ্য করেও আকাশের মুখের হাসি ফোটাতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম আজকে বিয়ের পর আকাশ দায়িত্বের শেকলে আটকা পড়ে যাবে, সে ভুলে যাবে তার মেঘলাকে, কিন্তু আমার জানা ছিল না আকাশের মুখ থেকে মেঘলাকে সরানো অসম্ভব। এখন বুঝতে পারছি আমি ভুল ছিলাম। আকাশও কখনো নিজেকে ভালোবাসেনি, আকাশ শুধু মেঘলাকেই ভালোবাসে। তাই সে আজ মেঘলার জন্য নিজের সবটা বিসর্জন দিতেও দ্বিধাবোধ করছে না। আচ্ছা ভাইয়া, আপনি কি বলতে পারেন জীবন এত অদ্ভুত কেন? মানুষের চাওয়া পাওয়াগুলি হঠাৎ করে কেন বদলে যায়? এতদিন খুব কষ্ট হতো যখন আকাশের ব্যবহার সহ্য করতে পারতাম না, তখন একা একা বসে প্রার্থনা করতাম আমার বেঁচে থাকার দিনগুলি যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মেঘলা নাবিলের কাছে গিয়ে 2 হাত ধরে বলতে লাগতো জানেন ভাইয়া, আমার না দম নিতে কষ্ট হচ্ছে, মাথা ঝিমঝিম করছে, চারিদিক কেমন ঝাপসা হয়ে যাচ্ছে, চোখ বন্ধ হয়ে আসছে। আমি বোঝাতে পারছি না, আমার সময় শেষ হয়ে আসছে হয়তো, কিন্তু এখন যে আমার বাঁচতে ইচ্ছে করছে। আমি বাঁচতে চাই নাবিল ভাইয়া, আকাশের জন্য না, আজ আমি আমার জন্য বাঁচতে চাই। আকাশের এত ভালোবাসা ছেড়ে আমি যেতে চাই না, আমি সত্যিই বাঁচতে চাই। কথাগুলো বলতে বলতে নাবিলের কোলে ঝরে পড়ল। মেঘলার বাঁচার আকুতি দেখে উপস্থিত সবার চোখেই পানি জমে গেছে। আকাশের মা বাবা দৌড়ে এসে মেঘলাকে ধরল। নাবিল তো প্রায় পাগল হয়ে গেছে। নাবিল মেঘলাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে লাগলো, মেঘলা, প্লিজ ওঠো। তোমাদের ভালোবাসাকে এভাবে হেরে যেতে দিও না। চোখ খোলো মেঘলা, তুমি বাঁচবে মেঘলা, কিচ্ছু হবে না তোমার। আমি তোমাদের ভালোবাসাকে হেরে যেতে দিব না। সবাই মেঘলাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, একমাত্র আকাশ ছাড়া। আকাশ যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে, এক চুলও নড়েনি, একটা কথাও বলেনি, এমনকি মেঘলার দিকে তাকায়ওনি। নিচের দিকে তাকিয়ে আছে। নাবিল এসে আকাশের হাত ধরে বলতে লাগলো, আকাশ, তুই দাঁড়িয়ে আছিস কেন? মেঘলাকে হাসপাতালে নিতে হবে, গাড়ি বের কর। আকাশের কোনো রেসপন্স নেই। নাবিল আকাশকে ঝাঁকি দিয়ে বলল, আকাশ, তুই কি শুনতে পারছিস? তাকিয়ে দেখ, মেঘলা অজ্ঞান হয়ে গেছে। তুই কিছু বল আকাশ, এভাবে পাথর হয়ে যাস না। আকাশ ধপাস করে মাটিতে বসে পড়ল আর চিৎকার করে কেঁদে উঠল। আকাশের চিৎকারে বিয়ে বাড়িও যেন থমকে গেল। আশেপাশের বাতাস ভারী হয়ে উঠল। আকাশ পাগলের মতো আবোল তাবোল বলছে, কথা জড়িয়ে যাচ্ছে আকাশে। সে বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলল, নাবিল, মেঘলা এগুলো কি বললো নাবিল?
ও আমাদের সাথে মজা করছে তাই না? আমি ওকে এতদিন কষ্ট দিয়েছি, তাই আমাকে কষ্ট দিচ্ছে তাই না? তুই বল, ও সব মিথ্যা বলেছে, অভিনয় করছে তাই না নাবিল? তুই ওকে উঠতে বল নাবিল। এই দেখ আমি কথা দিচ্ছি, আর কখনো ওকে কষ্ট দিব না। ভুল করলেও একটু বকা দিব না, সত্যি বলছি। তুই ওকে উঠতে বল নাবিল। আকাশের অবস্থা দেখে নাবিলও কেঁদে ফেলেছে। সে আকাশকে জড়িয়ে ধরে বলল, শান্ত হ আকাশ, কিচ্ছু হবে না মেঘলার। ও একদম সুস্থ হয়ে যাবে। আমি ওকে কিডনি দিব, তবুও তোদের ভালোবাসাকে হারিয়ে যেতে দেবো না। নাবিল মেঘলাকে কোলে নিয়ে বাইরের দিকে যেতে লাগলো। নাবিল মেঘলাকে কোলে নিয়ে বাইরে যাচ্ছে, সেই ফাঁকেও আকাশ গ্যারেজে থেকে গাড়ি বের করে গেটের সামনে অপেক্ষা করছে। মেঘলার নিথর শরীরটা কোলে করে নিয়ে আসছে নাবিল। আকাশ অপলক দৃষ্টিতে মেঘলার দিকে তাকিয়ে আছে। নাবিলের পিছু পিছু অন্য সবাই আসছে, কিন্তু সেখানে সবাই থাকলেও ইরার উপস্থিতি নেই। তবে আপাতত ইরাকে নিয়ে ভাবার সময় কারো কাছে নেই। সবার দৃষ্টি জুড়ে আছে শুধু মেঘলা। কিন্তু মেঘলাকে নিয়ে গাড়ির কাছে যাওয়ার আগেই নাবিল হঠাৎ থমকে দাঁড়ালো। সে মেঘলার দিকে একবার তাকিয়ে মেঘলাকে কোলে রেখে চিৎকার করে মাটিতে বসে পড়লো আর ডুকরে কেঁদে উঠল। নাবিলের থমকে যাওয়া দেখে আকাশের হাত পা ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে। তার হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে গেছে। কি হয়েছে জানতেই আকাশ নাবিলকে জিজ্ঞেস করতে যাচ্ছে, কিন্তু আকাশের মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। সে এই দুঃসংবাদ সহ্য করতে পারবে না। কিন্তু নাবিলের অবস্থা থেকে বোঝা যাচ্ছে বিশাল কিছু একটা ঘটেছে। নাবিল এতক্ষণ বেশি স্ট্রং ছিল, আকাশ সহ অন্যদের সান্ত্বনা দিচ্ছিল সে। কিন্তু এখন নাবিলেই বেশি ভেঙে পড়েছে। সে মাটিতে বসে কান্না করছে আর চিৎকার করে বলছে না। এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি মানি না, এসব মিথ্যা। এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে অন্ধ করে দিলে না কেন? কিভাবে সহ্য করবো এসব? খোদা, তুমি এত অবিচার করতে পারো না। নাবিলের মা এসে বলল। নাবিল মুখ তুলে তাকিয়ে মেঘলার ঘাড়ের একটা কাটা দাগ তার মাকে দেখালো, যা দেখে নাবিলের মাও চিৎকার করে বলে উঠল। নাবিল আর নাদিয়া হ্যাঁ মা, হই আমাদের হারিয়ে যাওয়া নাদিয়া, যাকে যাকে আমি রাস্তায় ফেলে দিয়েছিলাম। আকাশের বাবা অবাক হয়ে বলল, কি বলছিস এসব নাবিল? হ্যাঁ আঙ্কেল, আমার যখন 5 বছর তখন নাদিয়া হয়। নাদিয়া ছোট বলে সবাই নাদিয়াকে আদর করত। মা আর আমার পাশে ঘুমাতো না, আমাকে খাইয়ে দিত না, সারাদিন ওকে আদর করত। তাই আমি ওকে সহ্য করতে পারতাম না, সুযোগ পেলেই মারতাম। ও এতই ছোট ছিল, কথা বলতে পারতো না। সেই সুযোগে আমি নাদিয়াকে মারতাম। এমনকি একদিন আমি ওকে কোলে নিয়ে ইচ্ছা করে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিলাম। তখনও এই ব্যথাটা পেয়েছিল। 3টা সেলাই লেগেছিল ছোট্ট নাদিয়ার। নাবিলের কথা শেষ হওয়ার আগেই আকাশ নাবিলকে ডাকলেও আকাশ দূর থেকে নাবিলকে ডাকতেই নাবিল মেঘলাকে নিয়ে চলে গেল। এদিকে আকাশের বাবা নাবিলের মাকে জিজ্ঞেস করল, আপনাদের মেয়ে হারালো কিভাবে? নাবিল আর নাদিয়াকে নিয়ে আমরা মেলায় ঘুরতে গিয়েছিলাম। বাসায় ফেরার সময় গাড়িতে নাবিল নাদিয়াকে কোলে নিতে চেয়েছিল। নাদিয়ার বয়স তখন কেবল 7 মাস। আমরা গাড়ির সামনে বসেছিলাম, নাবিল নাদিয়াকে নিয়ে পিছনে বসেছিল। আর রাস্তায় আস্তে আস্তে আমার চোখ লেগে যায়, আমি ঘুমিয়ে যাই। ওর বাবা নাকি গাড়ি থামিয়ে রাতের খাবার কিনতে গিয়েছিল। সেই ফাঁকে নাবিল নাদিয়াকে রাস্তায় রেখে চলে আসে। নাবিল নাদিয়াকে হিংসে করতো, তাই এমন করেছিল। পরে যদিও নাবিল নিজের ভুল বুঝেছিল, কিন্তু নাদিয়াকে আর পাওয়া যায়নি। আমরা অনেক খুঁজেছিলাম, পুলিশ কেসও করেছিলাম, কিন্তু নাদিয়াকে পাওয়া যায়নি। আমিও মেঘলাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। তখন অবশ্য আপনাদের সাথে পরিচয় ছিল না। দেখুন, একই শহরে এত কাছে থেকেও নিজের মেয়েকে চিনলেন না। আর আজ এত সংকট মুহূর্তে ওর পরিচয় পাওয়া গেল। সবই নিয়তির লেখা। আকাশের মা নাবিলের মাকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদবেন না ভাবি, মেঘলার কিচ্ছু হবে না। চলুন আমরা হাসপাতালে যাই। এদিকে নাবিল এসে মেঘলাকে নিয়ে গাড়ির পেছনে বসলো। আকাশ ড্রাইভ করছে। আকাশ, জানিস মেঘলাকে? এখন জানার প্রয়োজন মনে করছি না। নাবিল তবুও বলল, ও আমার একমাত্র ছোট বোন আকাশ, যার কথা আমি তোকে বলেছিলাম। কি বলছিস নাবিল? এই তোর হারিয়ে যাওয়া বোন, যার জন্য তুই নিজেকে অপরাধী ভাবিস, এখনও চোখের জল ফেলিস? হ্যাঁ আকাশ, আমি ওর জীবনটা নষ্ট করে দিয়েছিলাম। ওকে যে খুঁজে পাবো কোনোদিন ভাবিনি। আজ যখন পেলাম, ওর এই অবস্থা। একেই বলে রক্তের টান। তুই খেয়াল করেছিস নাবিল, মেঘলা তোকে খুব বিশ্বাস আর ভরসা করে।
হ্যাঁ, লক্ষ্য করেছি। আজ কেউ আমার হাত দুইটি ধরে বলেছিল, ভাইয়া আমি বাঁচতে চাই। আজ যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না আকাশ। এতদিন পর পেয়েছি ওকে, আর হারাতে পারবো না। আমি না জেনেও ওকে অনেক পছন্দ করতাম, তাই যখন শুনলাম ওর কিডনি লাগবে, সবার আগে মাথায় আসলো কিডনি পাওয়া না গেলে নিজে কিডনি দিব, তাও ওকে বাঁচাবো। আকাশ ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল। হঠাৎই একটা ছেলে হেলতে দুলতে গাড়ির সামনে চলে আসতো। আকাশ কোনো রকমে পাশ কাটিয়ে গেল। সাবধানে চালা আকাশ। আকাশ হঠাৎ করে গাড়ির ব্রেক চাপলো। কি হয়েছে আকাশ? গাড়ি কেন থামালি? আকাশ গাড়ির গ্লাসের মধ্যে মেঘলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, হাসপাতালে যাব না তাই? আকাশ, এটা মজা করার সময় নয়। তুই না যেতে চাইলে যাস না। হ্যাঁ, আমাকে যেতে দে, আমি একাই নিয়ে যাব ওকে। আজ যদি নিজের কিডনি দিয়ে ওকে বাঁচাতে হয় আমি তাই করব। তোর কি মনে হয় মেঘলা সত্যি অসুস্থ বা অজ্ঞান হয়েছে? আকাশ, তোকে কিক মারতে ইচ্ছা করছে। এসব ফাউল প্রশ্ন করার সময়? অজ্ঞান হয়নি তো কি নাটক করছে? নাটক করছে না, আবার অজ্ঞানও হয়নি। অন্য কিছু হয়েছে সন্দেহটা আগেই হয়েছিল। এখন রাস্তার ছেলেটাকে দেখে ক্লিয়ার হলো। আকাশ, তুই পাগল হয়ে গেছিস। ওই ছেলের সাথে মেঘলার কি সম্পর্ক? অনেক সম্পর্ক আছে, ঘাপলা আছে বুঝেছিলাম, কিন্তু এত বড় ঘাপলা সেটা বুঝিনি বলে আকাশ গাড়ি ঘুরিয়ে নিল। নাবিল রেগে গিয়ে বলল, আকাশ, মেঘলার কিছু হয়ে গেলে তোর হয়তো কিছু যাবে আসবে না, কিন্তু ও আমার একমাত্র বোন। ধুর শালা, চুপ থাক। খুব খারাপ হয়ে যাচ্ছে আকাশ। আমার সাথে মারামারি করার ইচ্ছা থাকলে করিস, আমার আপত্তি নেই, কিন্তু আগে ওকে হাসপাতালে নিতে দে। যাক বাবা, খেপছিস কেন? মেঘলাকে বিয়ে করার পর তো তুই শালাই হবি, অগ্রিম বললাম। রাগ করিস কেন? বলতে বলতে আকাশ একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি থামালো। নাবিল অবাক হওয়ার সাথে সাথে রেগেও যাচ্ছে। আমরা এখানে কি করছি আকাশ? তুই এত হার্টলেস কবে হলি? একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে আর তুই রেস্টুরেন্টে এসেছিস? অপেক্ষা কর, একটু পরে একটা মজার জিনিস দেখাবো বলেই গাড়ির চাবি নিয়ে চলে আকাশ। নাবিল মেঘলাকে নিয়ে যখন নেমে যেতে চাইলো তখন দুইটা বোতল নিয়ে হাজির হলো আকাশ। এসেই মেঘলাকে ডাকতে লাগলো আকাশ। নাবিলের সহ্য না করে আকাশকে থাপ্পড় মারো। আহ, ডিস্টার্ব করিস কেন? মেঘলেকে আমার কেউ না নাকি? আর কি, আমার ভাইরে এসেছে দরদ দেখাতে। দুধের বাচ্চাকে রাস্তায় রেখে চলে যায়, পরে আবার বোনের বিএফকে বুদ্ধি দেয় বোনকে রেপ করতে, এখন আবার দরদ দেখাচ্ছে। এই শোন, এতদিনও আমার কাছে ছিল, তাই ওর জন্য তোর চেয়ে আমার দরদ একটু হলেও বেশি। সেসব পরিস্থিতির শিকার হয়ে করব বলেছিলাম। তাহলে এখনও পরিস্থিতির শিকার হয়েই কিছুক্ষণ থাক না, দেখ কি হয়। মেঘলা আমার কলিজা, বুঝেছিস? নাবিল আর কিছু বলল না। আকাশ একটা বোতল থেকে পানি নিয়ে মেঘলার মুখে পানি ছিটা দিল। সাথে সাথে মেঘলা মিট মিট করে উঠল। নাবিল অবাক হলো। আকাশ অন্য একটা বোতল থেকে একটু পানি নিয়ে মেঘলার মুখে ঢেলে দিল। সাথে সাথে মেঘলা ঢেকে তুলল আর তার জ্ঞানও ফিরে আসলো। নাবিল হতবাক হয়ে বলল, কি হলো এটা? আকাশ হাসতে লাগলো আর কিছু বলল না। মেঘলা চোখ মেরে বলে উঠল, আমি বেঁচে আছি। আমি না, মরে গেছিস। তোকে পরকালে পৌঁছে দিতে এসেছি আমি আর নাবিল। মেঘলা বোকার মতো তাকিয়ে আছে, সাথে নাবিল। আকাশ হাতের বোতলটা এগিয়ে দিয়ে বলল, পানি খা। মেঘলাও হাতে নিয়ে মুখ দিল, কিন্তু সাথে সাথে নাক ছিটকে ফেলে দিতে চাইলো। আকাশ আগেই বুঝেছিল মেঘলা এটা খাবে না, তাই মুখে দেওয়ার সাথে সাথেই আকাশ মেঘলার মুখ চেপে ধরল। মেঘলা বাধ্য হলো বিশ্রী পানিটা গিলতে। যা এবার বমি কর, আমি নাবিলের সাথে একটু কথা বলি। মেঘলার সত্যি সত্যি বমি পাচ্ছে। সে গাড়ি থেকে নেমে বমি করতে লাগলো। কি হচ্ছে এসব আকাশ? তুই ওকে কি খাওয়ালি? মেঘলার সাথে কেউ একটা জঘন্য গেম খেলেছে নাবিল। মেঘলা প্রায়ই অস্বাভাবিকভাবে যেখানে সেখানে হুটহাট ঘুমিয়ে যেত। আমার সন্দেহ হয়েছিল, কিন্তু পরে ভেবেছিলাম কাজ করে ক্লান্ত হয়ে হয়তো ঘুমিয়ে যাই, কিন্তু এখন বুঝলাম ওকে কেউ নিয়মিত ড্রাগস দেয়, যার ফলে ওর এই অবস্থা। দেখ, লেবু পানি খেয়ে কেমন বমি করছে, এখনই সব নেশা কেটে যাবে। তার মানে ও অসুস্থ নয়? একদমই না। আরে, যেই মেয়ে 1 মাস পর মরে যাবে সে কি করে এত মার সহ্য করে, কিভাবে সারা বাড়ির কাজ করে? আর ওকে যখন আমি জোর করছিলাম আমি অনুভব ছিলাম ওর কি পরিমাণ শক্তি। এটা কোনো অসুস্থ মেয়ের হতেই পারে না। অসুস্থতার কথা বলে ইমোশনাল করে কেউ ওকে আমার কাছ থেকে সরিয়ে দিতে চেয়েছিল।
খুব সম্ভবত এটা আমার ভাবির কাজ। উনি ইরার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য মেঘলাকে কাজে লাগিয়েছে। বিয়ে হওয়ার পর যদি মেঘলা জানতে পারতো ও সুস্থ, তাহলেও তখন আমার বা মেঘলার কারোরই কিছু করার থাকতো না। আমার ইরার সাথেই থাকতে হতো। এটার প্ল্যানেই হয়তো করছিল। আর মেঘলা যাতে নিজেকে অসুস্থ ভাবে তার জন্য ওকে নিয়মিত ড্রাগস দেওয়া হয়তো। দাঁড়া, মেঘলা আসুক, তাহলেই জানা যাবে। কিছুক্ষণ পর মেঘলা আসলো। আপনি এত খারাপ কেন? আপনি কি কখনো ভালো হবেন না? সারা জীবন ভিলেন থাকবেন? কি খাইয়েছেন? বমি করতে করতে জীবন শেষ হয়ে যাচ্ছে আমার। দেখ নাবিল, নেশা কেটে গেছে আর ম্যাডামও নিজের ফর্মে ফিরে এসেছেন। নিজের ঝগড়াটে রূপ প্রকাশ করতে শুরু করে দিয়েছেন। ওই একদম গলা টিপে দিব। না বাবা, আমার ঘাড়ে কয়টা মাথা যে আপনাকে আপনার ভাইয়ের সামনে কিছু বলবো? আমি কিছু বলিনি। নাবিল কেঁদে দিল। ভাইয়া কাঁদছেন কেন? আকাশ মেঘলাকে খুব সব খুলে বলল। মেঘলা দৌড়ে গিয়ে নাবিলকে জড়িয়ে ধরে বলল, আমি তাহলে জারজ নই? আমারও পরিচয় আছে। তুই আমার একমাত্র আদরের ছোট বোন নাদিয়া। নাবিল মেঘলা দুজনেই কাঁদছে। তুই আমায় ক্ষমা করে দে নাদিয়া। আমি সেদিন না বুঝে যে অন্যায় করেছিলাম, তারপরে আমাকে ক্ষমা করাটা কষ্টকর জানি, তবুও পারলে ক্ষমা করে দিস আমাকে। তুমিও তো তখন অনেক ছোট ছিলে, তাই তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। আর তোমার জন্যই তো আমি আকাশকে পেয়েছি। সেদিন আমি না হারালে কি আকাশকে পেতাম? আমি তো এটা ভেবে পাচ্ছি না নাবিল না হয় ভুল করেছিল, তাই কাঁদছে। ওর হয়তো হালকার উপর ঝাপসা হবে। তোর কথা কিছু মনে আছে, কিন্তু তুই কেন কাঁদছিস মেঘলা? তোর তো ওকে নিয়ে কোনো স্মৃতি মনে নেই, তাহলে বোকার মতো কাঁদছিস কেন? মা, বাবা, ভাইকে পেয়েও আমি তাদের সাথে বেশি দিন থাকতে পারবো না, তাই। আরে তাই তো, তুই তো মরে যাবি ভুলেই গিয়েছিলাম। আচ্ছা মেঘলা, তুই যে মরবি এটা কোন ডাক্তার বলেছে তোকে? কেন ডক্টর আহমেদ? ডাক্তারের কাছে কে নিয়ে গিয়েছিল? বিপাশা ভাবি নিয়ে গিয়েছিল। ওয়াও গ্রেট। তা কয়টা ওষুধ দিয়েছে? একটা। ওষুধটা না খেলে অস্থির লাগে আর খেলে ঘুম পায়, তাই না? মেঘলা অবাক হয়ে বলল, আপনি কি করে জানলেন? হারামজাদি, তোর কোনো অসুখ করেনি। তুই এতদিন ধরে ড্রাগস নিয়েছিস, বুঝেছিস? ইচ্ছা করছে থাপ্পড় মেরে সব কটা দাঁত ফেলে দেই। ভাবি তোকে বোকা বানালো আর তুই বোকাও হলি। হ্যাঁ, কপাল আমার। এর সাথে সংসার করব কিভাবে? এত বোকা মেয়ে। শুধু ও কেন, আমরা সবাই তো বোকা। সবাই ভেবেছিলাম মেঘলা মারা যাচ্ছে, এর পেছনে যে এত জঘন্য চক্রান্ত আছে সেটা শুধু তুই বুঝেছিস। আসলে তোর সাথে অন্য কারোর চিন্তার মিলে না। তুই জাস্ট অসাধারণ ট্যালেন্টেড। তার মানে আমার কোনো অসুখ নেই? আমি মরবো না? কিছু হয়নি আমার? না, হয়নি। এটা সত্যি? কারোর বড় কোনো অসুখ হলে সে বিছানা থেকে উঠতে পারে না। কিডনির সমস্যা হলে কিডনি যন্ত্রণা করতো, শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিত। তোর তো সেসব কিছুই হয়নি, তাহলে অসুস্থ কেমনে হোস? যদিও আমি শিওর, তবু ডাক্তারের কাছে নিয়ে যাব কাল। খুশি লাগছে। আমার খুব রাগ উঠছে। তোকে বলেছিলাম না যাই ঘটুক আমাকে বলবি, তাহলে এটা কেন বললি না? আপনি কষ্ট পাবেন তাই বলিনি। তুই সত্যি মার খাওয়ার উপযুক্ত। হ্যাঁ নাদিয়া, এটা খুব অন্যায় করেছে, এর জন্য শাস্তি পাওয়া উচিত। তোর কি মনে হয় ছেড়ে দিব? বাসায় গিয়ে প্রথমে প্রমাণ বের করব, তারপর ভাবিকে বাসা থেকে বের করব। ভাবি আর ইরা দুইজনকেই পুলিশে দিব। তারপরে ডাক্তার আহমেদের ব্যবস্থা করব। আর সবশেষে মিস মেঘলার পালা। হ্যাঁ, এতে আমিও বাধা দিব না। চলো এখন বাসায় যাই। চল, তুই ড্রাইভ কর। নাবিল ড্রাইভ করছে আর বলছে, আকাশ, জানিস তুই না খুব বুদ্ধিমান। আমাদের সকল চিন্তা কি সুন্দর এক মুহূর্তেই ভ্যানিশ করে দিলি। থাক, পাম দিয়ে আর ফোলাতে হবে না। আকাশ, আমি অন্য একটা চিন্তা করছি। এখন যদি মেঘলার এটা নেশা হয়ে গিয়ে থাকে তখন? মায়ের ভয়ে ভূত পালায় আর নেশা ভুলাতে পারবো না, কি যে বলিস। আমাকে মারবেন? অবশ্যই, ভুল করলে কোনো কথা নেই, সোজা মায়ের। ইস, খুব জোরে কামড় দিয়েছিলাম তাই না? এদিকে আয় দেখি। উফ, কি করছেন এসব? ভাইয়া আছে তো। ওই শালা থাকলেই বা কি, ও তো নিজেই বুদ্ধি দিয়েছে তোকে রেপ করে বিয়ের জন্য রাজি করাতে। আমি কি এখনও মান্না করেছি নাকি? তুই পারলে এখনই করে ফেল, আমার কোনো আপত্তি নেই। আরে আকাশকে আমার চেয়ে বেশি কে বোঝে? আমি তো আকাশকে চিনি। আকাশ খুন হয়তো করে ফেলতে পারবে, কিন্তু কোনো মেয়ের সম্মানে হাত দিতে পারবে না। আকাশ, তোর মনে নেই আমি বলতাম আমার একটা বোন থাকলে তোর কাছে বিয়ে দিতাম? আকাশ সবসময় মেয়েদের থেকে দূরে থাকতো,
তাই এতটাই পছন্দ করতাম ওকে। এখন তো বোনও পেয়ে গেলাম, যত তাড়াতাড়ি পারি বিয়ে দিয়ে দিব। মনে আছে, কিন্তু জানিস নাবিল, তোর মতো বন্ধু পাওয়াটা সত্যিই ভাগ্যের বিষয়। আজ তুই না থাকলে সব ওলটপালট হয়ে যেত। গল্প করতে করতে তিনজন মিলে বাসায় আসতো, আর এদিকে বাসার সবাই এদের হাসপাতালে খুঁজে না পেয়ে নিরাশ হয়ে বাসায় এসেছে। আকাশরা ঘরে ঢোকার পর মেঘলাকে সুস্থ দেখে সবাই খুব অবাক হলো। নাবিল মেঘলাকে তার মা বাবার সাথে পরিচয় করিয়ে দিল। তারা মেঘলাকে খুঁজে পেয়ে খুব খুশি। আজ আমি খুব খুশি মেয়েটা এতদিনে তার পরিচয় পেল, কিন্তু আফসোস একটাই, মেঘলার অপারেশন। আরে বাবা, টেনশন করো না, কিডনি পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, কিন্তু কে সেই ব্যক্তি? কেন, আমাদের ইরা। কথাটা শুনে সবাই আকাশ থেকে পড়ল। ইরা কেন কিডনি দিবে? ও মা, দিবে না কেন সেটা বলো। তোমাদের বাবার যে পরিমাণ লোন হয়েছে, উনি সেসব পরিশোধ না করতে পারলে ওনার সুইসাইড ছাড়া কোনো উপায় নেই। পাওনাদাররাও ছাড়বে না ওনাকে। টাকার জন্য কবে কে মেরে দিবে জানতেও পারবে না। এখন তুমি বলো, কাকে বাঁচাতে চাও, বাবা নাকি ইরা? আর আমি এতদিনে ইরাকে যে পরিমাণ টাকা দিয়েছি, আমিও সেগুলির জন্য মামলা করব। তোমার বাবা সেগুলি ফেরত দিতে পারবে তো? কিন্তু ইরা কিডনি দিলে আমি সেসব কিছুই হবে না। একটা সুযোগ দিতে পারি। ইরা একা দিতে না পারলে তুমি আর ইরা দুইজন মিলে দাও। বাবার জন্য এইটুকু পারবা না? না দিতে চাইলেও সমস্যা নেই, জোর করে নিয়ে নিব। মানসিক প্রস্তুতি নাও। কালকে অপারেশন আমি সব ব্যবস্থা করে এসেছি। এই দেখো, অ্যাপয়েন্ট করে এসেছি। বিপাশা হাসপাতালের কাগজ দেখে ভয় মুখ ফসকে বলে ফেলল। এটা কি করে সম্ভব? তোমাদের কোথাও ভুল হচ্ছে। মেঘলা তো কিছু হয়নি। তাই নাকি? তাহলে বাকিটা তুমিই বলো। হ্যাঁ, টাকার জন্যই আমি আর ইরা এই প্ল্যান করেছিলাম। বিশ্বাস করো, টাকার দরকার না হলে এমন করতাম না। ভেবেছিলাম একবার বিয়েটা হয়ে গেলে সব বলে দিব। তাই বলে একটা মেয়েকে তোমরা ওষুধের নাম করে ড্রাগস দিলে? ভুল হয়ে গেছে। যা করেছো তো করেছো। তাই এখন দুই বোন মিলে একটু মামা বাড়ি থেকে ঘুরে এসো। নাবিল পুলিশ ডেকে বিপাশা আর ইরাকে ধরিয়ে দিল। ওদের ক্ষমা করে দেয়া যায় না? না, যায় না। চিন্তা করিস না, আঙ্কেলের সব ঋণ আমি শোধ করে দিব। কিন্তু এরা একটু শাস্তি পেয়ে আসুক। হয়েছে, এবার মেঘলাকে নিয়ে ঘরে যা তুই। মেঘলার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। ঠিকই বলেছিস মেঘলা, চল। না, আমি যাব না। ওদের শাস্তির পর আমার পালা। আমি মার খেতে চাই না। আকাশ মেঘলাকে কোলে নিয়ে যেতে যেতে ফিস ফিস করে বলল। মারবো না, তখন যেটা পারিনি এখন করব। বিয়ের আগে এসব হবে না। আকাশ মেঘলাকে ঘরে নিয়ে গিয়ে বলল। মেঘলা, চোখ বন্ধ কর তো। মেঘলা চোখ বন্ধ করতে আকাশ একটা রিং পরিয়ে দিল। মেঘলা চোখ খুলে বলল। এটা তো আমার সেই আংটিটা, সেদিন যে ডুবাই ফেলে দিয়েছিলেন। তাহলে আপনার কাছে আসলো কি করে? অনেক খোঁজার পর পেয়েছি, কিন্তু আরেকটা পাইনি। আমিও একটা পেয়েছি, অন্যটা পাইনি। আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। বলেই মেঘলা নিজের ঘরের দিকে দৌড় দিল। আকাশও পিছু পিছু গেল। মেঘলা রিংটা দিতে আকাশ হেসে মেঘলাকে টেনে এনে কপালে চুমু এঁকে বলল। এত অপমানের পরেও তুই যে রিং খুঁজতে যাবি, স্বপ্নেও ভাবিনি। এই যে মিস্টার, আমি ভালোবাসতে পারি, কিন্তু আপনাকে দেখে বোঝার উপায় নেই আপনি ভালোবাসছেন নাকি ভিলেনি করছেন। তাই মাথার মধ্যে সব সময় একটা গভীর প্রশ্ন ঘুরপাক খায়। কি প্রশ্ন? আপনি আসলে কি লাভার নাকি ভিলেন? আকাশ আর মেঘলা দুইজনেই হেসে দিল। সমাপ্ত।